এখনো বিশ্বাস হচ্ছে না মেয়েটার। কোনো বাধা ছাড়াই শেষ পর্যন্ত সে পালাতে পেরেছে। ভয়, উত্তেজনা আর আতঙ্কে সে কাঁপছে। কালো বোরখা দিয়ে তার পুরো শরীরটা ঢাকা। নার্ভাস ভঙ্গিতে এদিকে সেদিকে সে তাকাচ্ছে। চোখ একটা বাস থেকে দ্রুত অন্য বাসের দিকে সরে যাচ্ছে অবিরাম। কাঙ্ক্ষিত বাস গাড়িটার দেখা পেতে যত বেশি সময় নিচ্ছে, হৃদস্পন্দন ততই যেন বেড়ে যাচ্ছে। অবশেষে দেখতে পেল সে সেই কাঙ্ক্ষিত বাসটা। এদিকে বাসটা চলতে শুরু করে দিয়েছে। আশেপাশে সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে বাসটার দিকে সে ছুটল। বাসটা তখনও পুরো গতি পায়নি। মেয়েটার এমনভাবে ছুটে আসতে দেখে সেই বাসটা চাইতে কিছুটা সামনের দিকে এক মোটর বাইক চালক চেঁচিয়ে বাসের হেল্পারের দৃষ্টি আকর্ষণ করলো। বাসটা যেন থামলো। মেয়েটার হাঁপানো এবং হৃদস্কম্পন দুটোই বেড়ে গেছে। কোনো রকমে টুলতে বাস এসে উঠে পড়ল। অনেকগুলো সিটই ফাঁকা। গাড়ির ডান পাশের একদম পেছনের লম্বা সিটের 2 সিট আগে একটা দৃষ্টি স্থির হলো তার। এক মাঝবয়সী লোক জানলার দিকে মুখ গুজে ঘুমিয়ে আছে। হাঁটু থেকে বুক পর্যন্ত ঘিয়ে রঙের চাদর দিয়ে ঢাকা। পাঞ্জাবি পাজামা মনে হচ্ছে পরনে রয়েছে। কাত হয়ে থাকা মাথার পাশে কানের উপর চশমার বাঁট দেখা যাচ্ছে। পেছনের দিকে বসাটা সে নিরাপদই মনে করল। লোকটার পাশে গিয়ে সে বসে পড়ল। এদিকে কোলে কলেজ ব্যাগ। গরমে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু জানে কিছুতেই খোলা যাবে না নিকাব। পাশের জানলাটাও বন্ধ। জানলা খুলতে গেলে লোকটার ঘুম ভেঙে যাবে। কেন জানি না তার মনে হচ্ছে প্রাণবন্ত একজন মানুষ পাশে এই মুহূর্তে না থাকাই ভালো। ঘুমাচ্ছে তাই ভালো। সামনে গাড়ির বাম দিকে তার থেকে 3 সিট সামনে 2 সিটই খালি। জানলাটাও খোলা আছে সেটার। ওটার পাশ দিয়ে সে এসেছে। সিদ্ধান্ত নিল ওখানে গিয়ে বসবে। দাঁড়াতে যাবে এমন সময় চলতে শুরু করলো বাস। গতি বেড়ে গেল। চলন্ত বাসে হাঁটতে পারে না সে। অগত্যা গরমে সেদ্ধ হয়ে সেখানেই সে বসে রইল। মনে মনে দোয়া করছে ভালো যাতে ওই এলাকাটা পার হয়ে যেতে পারে। একবার চট্টগ্রাম সিটিতে পৌঁছে গেলে আর বিপদ কোনো রকমেই তাকে ছুঁতে পারবে না। সেখান থেকে ঢাকায় পৌঁছতে আর কোনো ঝামেলা হবে না তার। এদিকে ঘড়িতে দুপুর 2টো। বাইরের দিকে নজর দিল এবার সে জানলা দিয়ে। যত সামনে এগোচ্ছে রাস্তার দুপাশের বাড়িঘরের সংখ্যা ক্রমশ কমে আসছে। খাল বিল কৃষি জমির মাঠ ছাড়া রাস্তার দুপাশে আর কিছুই নেই। ছোটখাটো কিছু মাছ আর চায়ের দোকান গাড়ির গতির কারণে চোখ এড়িয়ে যাবে। তারপরে শুরু একপাশে বয়ে যাওয়া নদী। একসময় আবার ঘরবাড়ি উপস্থিত হবে, আবার মিলিয়ে যাবে। এই তো পথ। জানলার বন্ধ কাজ দিয়ে ছুটে চলা রাস্তার পাশের এই প্রকৃতির দৃশ্য দেখছে এক মনে মেয়েটা। মেয়েটার নাম শাম্মী। মনের উত্তেজনা কিছুতেই কমছে না এখনো শাম্মীর। শুধু চাইছে দূরে চলে যেতে, অনেক দূরে। এইসব পরিচিত এলাকা থেকে এতটাই দূরে যেন কেউ তার টিকিট নাগাল না পায়। বহু দূর। সেখানে ওকে খুঁজে পাবে না এখানকার কেউ। ভয় হচ্ছে পরের বাস স্টপের জন্য। ওটা কোনো মতে পার হতে পারলেই তার বাবার নিয়ন্ত্রণে সে বাইরে চলে যাবে। চেয়ারম্যান হওয়ার সুবাদে তার বাবার পুলিশের সাথে বেশ জানাশোনা রয়েছে। এবং আশঙ্কার কথা হচ্ছে এটাই যে সামনের বাস স্টপেজের খুব কাছেই একটা থানা। সে বাড়ি থেকে বের হয়েছে প্রায় ঘন্টা 3 তো হয়েই গেল। এতক্ষণে সবার নজরে এটা আসার কথা। ইচ্ছে করছে এখানেই নেবে, অন্য কোনো পথ অবলম্বন করে বাস স্টপেজটা যেন পার হয়। বাসে ধরা পড়ার সম্ভাবনা বেশি, কিন্তু এই বাস একেবারে ছুটে গেলে সরাসরি চট্টগ্রাম সিটির বাস পেতে আরো 6 ঘন্টা অপেক্ষা করতে হবে তোকে। জানে এটা করা আরো বড় ঝুঁকি। না, এবার আর সহ্য হচ্ছে না। পাশের লোকটা মরার মতো ঘুমোচ্ছে। জানলাটা খুলতেই হবে। লোকটা শরীর স্পর্শ না করে কোনো মতে দাঁড়িয়ে জানলার দিকে ঝুঁকে বেশ কসরত করে খুলতে হলো ওটা। বাইরের ঠান্ডা বাতাসে আবার
কিছুটা সে স্বস্তি পেল। সবচেয়ে ভালো হতো নিকাবটা যদি সে খুলতে পারত। বাস স্টপের যত কাছে আসছে সেই ভয়ঙ্কর অনুভূতিওয়ালা হৃদস্পন্দন ততই যেন বেড়ে চলেছে। উত্তেজনায় কেমন যেন একটা বমি বমি ভাব হচ্ছে তার। পুলিশ যদি ধরে কি বলবে সে বাঁচার জন্য? কিভাবে লুকোবে নিজেকে? কোনো বুদ্ধি তো আর তার মাথায় আসছে না। ধরা পড়লে সোজা আবার পরিবারের কাছে পাঠিয়ে দেবে। সবকিছু শেষ হয়ে যাবে তার। অবশেষে তার সমস্ত অস্তিত্বকে ভয় আর উত্তেজনায় কাঁপিয়ে দিয়ে বাস থেমে গেল পরের বাস স্টপে। ঘড়িতে বাজে তখন 2:40। উত্তেজনার চরম মুহূর্তে পৌঁছে গেছে সে। কোনো রকমে দাঁড়িয়ে বাসের সামনের কাঁচ দিয়ে বাইরের দিকে তাকালো সামনে। পুলিশ ভ্যান দেখে এবার সে আতঙ্কে কেঁপে উঠল। সে জানতো এমন কিছুই হবে একটা। এ বাবা, এই বাসের সামনের বাসটা চেক করছে পুলিশ। একজন কনস্টেবল এই বাসে উঠে এলো, কড়া কণ্ঠে বলল, তারা কেউ বাস থেকে নামবেন না। 5 মিনিট পাথরের মূর্তির মতো সিটে বসে রইল সামনে। গাড়ির দরজা পাহারা দিচ্ছে সেই কনস্টেবল। এরপর আরো 2জন কনস্টেবল এলো। বাসে সবার দিকে চোখ বুলাচ্ছে। বুঝতে পেরে এক মনে নিচের দিকে সে তাকিয়ে রইল, মনে মনে ধরা পড়ে যাওয়ার ভয়। বাসের একদম পেছনে চলে এলেন একজন কনস্টেবল। বাম পাশে সারির তার এক সিট সামনে হয়তো তারই মতো বোরখা পরা একটা মেয়ে, তার পাশে একটা লোক বসে আছে। কনস্টেবল তাদের পরিচয় জানতে চাইল। লোকটা উত্তর দিল তারা স্বামী স্ত্রী, চট্টগ্রাম শহরে যাচ্ছে স্ত্রীর চেক আপের জন্য। পুলিশ কনস্টেবল তার স্ত্রীর নিকাব সরাতে বলার সাথে সাথেই খেকিয়ে উঠল লোকটা, মার মুখভঙ্গিতে দাঁড়ালো। কনস্টেবল রীতিমতো থতমত খেয়ে গেল, অন্যদিকে নজর দিল। তার দিকে এগিয়ে এলো আরেকটা কনস্টেবল। সামনে ভালো করে দেখে নিল বাসে নিকাব পরিহিত নারী আছে সেসহ আর 4 জন। আর চোখে একবার তার চারপাশে চাদর মোড়া লোকটার দিকে তাকালো সে। বেঘরে ঘুমোচ্ছ লোকটা এখন। কনস্টেবল এসে তার কাছে জানতে চাইলো, আপনার পরিচয়? সাম্যের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কনস্টেবল তাকে এগিয়ে তার পাশের লোকটার ঘুম ভাঙাতে যাচ্ছে বুঝতে পেরে কনস্টেবলের হাত খপ করে ধরে সে বলল, বুদ্ধিটা খানিকক্ষণ আগেই এসেছে তার মাথায়। বিনয় সুরে বলল, উনি আমার স্বামী নূর হোসেন, খুব অসুস্থ। প্লিজ ঘুম ভাঙাবেন না। আমার নাম শর্মিলা জাহান। উনার চিকিৎসার জন্য চট্টগ্রামে যাইতেছি। কনস্টেবল লোকটা চোখের দিকে তাকালো এক মুহূর্তের জন্য। স্বামী ভাবল এটা কি হচ্ছে। সেখানে সন্দেহের বদলে খানিকটা ইতস্তত ভাব। স্বামী বুঝতে পারছে নিকাব খুলতে বলবে কি না সেইটা নিয়ে লোকটা দ্বন্দ্বের মধ্যে ভুগছে। 3 জন কনস্টেবলের হাতে অ্যান্ড্রয়েড ফোন। সেদিকে একবার তাকিয়ে আরেকবার মুখ ঢাকা ছাড়া যেসব মেয়ে রয়েছে বাসে সবার মুখের দিকে তাকাচ্ছে তারা। এদিকে বুকটা ধকধক করছে এখনো স্বামীর। মোবাইল স্ক্রিনের ছবিটা যে তার এবং লোকগুলো যে তার চেহারায় বুঝতে খুব বেশি অসুবিধা হলো না তার। আর চোখে একেবারে পাশের লোকটার দিকে সে তাকালো, প্রার্থনা করেছে এতক্ষণ ধরে যেহেতু ঘুমাতে পেরেছে আর একটু ঘুমোক না, লোকটার ঘুম যাতে না ভাঙে। সে তার স্বামীর সঙ্গে আছে এটা বিশ্বাস করতে পারলে আর কেউ খুঁটিয়ে দেখবে না তাকে। 3 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে যেতেই স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লো সামনে। কিন্তু গাড়ি তবুও চলা শুরু হলো না। খানিকটা অস্বস্তি বেড়ে গেল। কলেজ ব্যাগটা দেখে কিছুটা সন্দেহ করেনি তো? ব্যাগটা যে ঘরে নেই কেউ লক্ষ্য করেছে নাকি? এদিকে স্বামী ঘাবড়ে গেল। সে ইচ্ছে করে পুরনো একটা কলেজ ব্যাগের নিচে জামা কাপড় আর কিছু টাকা সে নিয়ে এসেছে। ব্যাগটা যে বাড়িতেই নেই এটা বাড়ির কারোরই লক্ষ্য করার কথা নয়। তবুও সে দাঁড়িয়ে মাথার উপরে ব্যাগ রাখার স্পেসে ব্যাগটাকে ঢুকিয়ে দিল। ভয় তো এবার সত্যি সত্যি হলো। পুলিশের গাড়ি তল্লাশি শেষ হয়নি। এবার আরেকজন পুলিশ গাড়িতে উঠলেন। বোধ হয় সম্ভবত তিনি অফিসার। গলা খাঁকড়ি দিয়ে বললেন, দেখুন, আমরা একটা কলেজ পড়ুয়া মেয়েকে খুঁজছি। সে কারো প্ররোচনায় পড়ে বাড়ি থেকে পালিয়েছে। আমাদের ধারণা
মেয়েটা কোনো খারাপ ছেলের খপ্পরে পড়তে চলেছে। তাকে বাঁচাতেই আমাদের এই অনুসন্ধান। কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন বাংলাদেশের প্রখ্যাত লেখক মাসুদ রানার কলমে একটি সামাজিক গল্প, একটি গন্তব্য ও একটি মেয়ে। শুনতে থাকো তোমরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাকি তিনজন কনস্টেবল এবার বাসের দুই সারি সিটের মাঝখানে দূরত্ব বজায় রেখে যাত্রীদের দিকে ঘুরে দাঁড়ালেন। অফিসার নির্দেশ দিতে কনস্টেবল তিনজন সিটে সিটে গিয়ে সবাইকে নিজের অ্যান্ড্রয়েড ফোন বার করে মেয়েরা ছবি দেখাতে শুরু করলেন। অফিসার বলে চললেন, আপনারা ভালো করে দেখুন, বুঝলেন? আজ কোথাও এই মেয়েটাকে দেখেছেন? একটু ভেবে বলবেন কিন্তু, হ্যাঁ? কারণ আপনাদের একটু সাহায্যই পারে মেয়েটাকে বিপদের হাত থেকে বাঁচাতে। নিজের ছবি স্ক্রিনে দেখে কয়েক সেকেন্ড থমকে চেয়ে রইল সামনে, তারপর মাথা নাড়িয়ে জানালো দেখেনি সে মেয়েটাকে কোনোদিনও। তার পাশের লোকটাকে আর বিরক্ত না করলো না কনস্টেবল, জানি অসুস্থ স্বামী। এবার পুলিশ অফিসারের গলায় বিনয় যেন আরেকটু বেড়ে গেল। বললেন, দেখুন, যারা নিকাব পড়েছেন, বিশেষ করে তরুণী বয়সের যারা, তাদের কিন্তু একটু নিকাব খুলতে হবে প্লিজ। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এক সিট পরে বাম পাশে স্ত্রী সমেত বসে থাকা লোকটা আবার খেকিয়ে উঠল। তারই কনস্টেবল দেখেন বর পুরুষের সামনে আমাকে মেয়েরা মুখ দেখাবে কেন? হ্যাঁ, কি বলতেছেন আপনি? কি কইতাছেন? তার সঙ্গে একমত হলেন বাসের বাকি বোরখা পরা দুজনও। সামনে চুপচাপ বসে রইল। অফিসার বিনয় সুরে বললেন, না, কোনো নারী কনস্টেবল নেই আমাদের থানায়। এবার প্রতিবাদ উঠল, নিকাব পরা কেউই পুরুষ মানুষের সামনে নিকাব খুলবে না। নাছোড় বান্দা পুলিশ অফিসার, তিনি কোনো খুঁত রাখবেন না অনুসন্ধানে। বাসের একজন বোরখা ছাড়া মহিলাকে বেছে নিলেন তিনি। হাতে মোবাইল ফোন দিয়ে বললেন আড়ালে নিয়ে গিয়ে সাবধানে নিকাব পরা সব মহিলাদের মুখের সঙ্গে সেই ছবি মেলাতে। সামনে অনুভব করলো শেষ রক্ষা আর হলো না, ধরা পড়ে গেছে সে। সমস্ত পরিকল্পনা গুঁড়ে বালি, তার পুরো শরীর অবশ হয়ে আসছে। পুলিশ কনস্টেবলের নির্দেশে বোরখা পরা সবাই বাস থেকে নেমে যাত্রী ছাউনির আড়ালে চলে গেল, যেখানে স্বামী সহ বোরখা পরা নারী 4 জন। সবার ডান পাশে দাঁড়িয়েছে সে। বাম পাশের মেয়েটি প্রথম নিকাব সরালো। মোবাইল হাতে দাঁড়িয়ে থাকা মহিলাটি মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে ছবিটা মেলানোর চেষ্টা করলেন। না, এই ছবির মেয়েটি আর এ তো এক নয়। ইশারায় চলে যেতে বললেন তাকে। পরের মেয়েটিরও মুখ পরীক্ষা করলেন সেই মহিলাটি, এটাও মেলেনি, সেও চলে গেল। এবারে রইল বাকি দুজন, স্বামী আর আরেকটি মেয়ে। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার নিকাব সরাতে বললেন দায়িত্বে থাকা মহিলাটি। এবারে কিন্তু সামনে পুরো কাঁপছে, ইচ্ছা করছে সে ছুটে পালায়, জানে বেশি দূর সে যেতে পারবে না। বাসের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ আসছে তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির স্বামীর। তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে এইভাবে গাড়ি থেকে নামানোয় তিনি যার পর নয় বিরক্ত। সেই মেয়েটিরও মুখ একই রকম, অন্য মেয়েটির সঙ্গে মেলেনি, তিনিও চলে গেলেন। এবার শুধু স্বামী আর মোবাইল হাতে দাঁড়িয়ে থাকা মহিলাটি। স্বামীর নিকাব সরাতে বললেন তিনি। নিকাব না সরিয়ে স্বামীকে ফুঁপিয়ে কেঁদে উঠে হাঁটু মুড়ে বসে তার পা জড়িয়ে দেখতে দেখে হতভম্ব হয়ে গেলেন সে মহিলাটি। স্বামী চাপা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমারে আমারে বাঁচান আপা, আমারে বাঁচান, আমারই ওরা খুঁজতেছে। স্বামী নিকাব সরিয়ে তার দিকে চাইতেই তাকালেন মহিলাটি। মিলিয়ে দেখলেন আরে এই ছবির মেয়েটি আর এই মেয়েটি তো হুবহু এক। এদিকে স্বামী কেঁদে চলেছে। বাঁচান বাঁচান আমারে আপা, বাঁচান, আমার সৎ আব্বা
আমারে জোর করে এক পঙ্গু মাতাল বুইরা লোকের সঙ্গে বিয়া দিতেছে। আমি পলাইয়া আইছি। চট্টগ্রাম শহরে আমার আপন নানি থাকে, তার কাছেই যাইতেছি। পুলিশের কাছে আমারে তৈলা দিলে তারা আমার আব্বার কাছে আমারে তৈলা দিব। আমারে এখন গ্রামে নিয়া গিয়া জ্যান্ত পুরাইয়া মারবে আমার সৎ আব্বা। আমারে বাঁচান আপা, আমারে বাঁচান। কিন্তু পুলিশে বলল ওরা তোমাকে সাহায্য করতে চায়। পুলিশ ওই বইরা পঙ্গুর থিকা টেকা খাইছে আমারে ধরাইয়া দেওয়ার জন্য। ওই লোকেরে বিয়া না কইরা আমি পলাইছি। ওর অনেক ক্ষমতা, ও আমার উপর রাইকা আছে। স্বামী কিছুতেই পা ছাড়ে না। মহিলাটি মোবাইল হাতে দাঁড়িয়ে আছে, পুরোটাই দোটানাতে পড়ে গেছেন। চোখে মুখে অবিশ্বাস আর বিভ্রান্তি। হতবম্ব মহিলাটি বুঝতেই পারছেন না এখন তার কি করা দরকার। পুলিশে অবশ্য তার কোনো দিনই ভরসা ছিল না। মেয়েটির কথা শুনে মনে হচ্ছে সত্যি কথাই সে বলেছে। বললেন, মুখ ঢাকো তুমি, কিন্তু তোমার স্বামী? কি? ওই যে তোমার পাশে যে বসেছিল, তুমি তো বাসের সবার সামনে বললে যে উনি তোমার স্বামী। ভয়ে বলেছি আপা, উনারে আমি চিনিও না। ও বুঝেছি, চলো এবার। ভয়ে ভয়ে মহিলাটির সঙ্গে এগুলো সামনে। মহিলাটি মোবাইল ফোন অফিসারের কাছে ফিরিয়ে দিয়ে বলল, এদের মধ্যে তো কারো চেহারার সাথেই ছবি মিলে না। দম ফিরে পেল যেন সামনে। তার সিটে গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিল কয়েকটা। সামনের সিটের সেই লোকটা এখনো ক্ষেপে আছে পুলিশের ওপর। তার স্ত্রীকে অযথা গাড়ি থেকে নামানোর কৈফিয়ত চাইছে। কথার ছড়ি দিয়ে যেন টুকরো টুকরো করে দেবে ওদের। পুলিশ সদস্যরা গাড়ি থেকে এবার নেমে গেলেন। গাড়ি চলতে শুরু করলো। স্বামী অনুভব করলো মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। এত শান্তি এর আগে সে কখনোই পায়নি। অনুভব করতে পারছে সে এখন মুক্ত, খানিকটা। যদিও এত শান্তির আগে কখন যে সে অনুভব করেছে সে মনে করতে পারছে না। মহিলাকে একটু আগে তার বিয়ে, বাবা সম্পর্কে যা বলেছে সবটাই প্রায় মিথ্যে। প্রায় কেন, প্রায় পুরোটাই মিথ্যে। এছাড়া যে আর কোনো উপায় ছিল না তার কাছে। বাড়ি ছাড়া সঠিক কারণ অপরিচিত কাউকে যে কিছুতেই বলা যাবে না আপাতত। ঝামেলা তখন বাড়বে। গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। সে আর চোখে দেখে নিল তার পাশের লোকটা এখনো জানলার দিকে মাথা কাত করে ঘুমোচ্ছে। ব্যাগটা নিচে নামালো সে, মোবাইল ফোন বের করলো। বন্ধ ছিল সেটা, চালু হলো। ডায়াল করলো পরিচিত একটা নাম্বারে। কল রিসিভ হতেই কণ্ঠ খাদে নামিয়ে স্বামী বলল, এদিকে উপাস থেকে উত্তেজিত কণ্ঠ, শাম্মী, 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 কতবার কল করেছি তোমাকে, কতগুলো মেসেজ দিয়েছি, এফবিতেও অ্যাক্টিভ নাই তুমি। আমি বাসে আছি। বাসে? মানে তুমি সিরিয়াস? পাগলামি করো না শাম্মী, ভেবে চিন্তে কাজ করো। তুমি কেন বুঝতে পারতাছো না? আব্বা আমাদের সম্পর্কের কথা সব যাই না গেছে। আমি বাড়ি থেকে না পালাইলে আজ সন্ধ্যার মধ্যে আমার বিয়ে হয়ে যেত। খুশি হইতে তুমি? আর কোনো উপায় ছিল না আমার কাছে, আমি পলাইতে বাধ্য হইছি। কিন্তু তুমি তুমি সত্যি আমার কাছে ঢাকায় আসতেছো? আরে কোথায় রাখবো তোমারে আমি? আর কার কাছে যাব? আমি চট্টগ্রামে যাইতেছি, সেখান থেকে যাব ঢাকায়। তুমি কাল সকালে তোমার এলাকার বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করবে। শাম্মী প্লিজ, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি এখনো ওইভাবে ম্যাচিওর হই নাই, সবে কলেজে পড়তেছি। আমার বাড়িতে এখনো কেউ কিছু জানে না। তোমারে নিয়ে আমি কই রাখবো, কি করব? তুমি কি করতে বলো? বাড়ি ফিরে যাও প্লিজ লক্ষ্মীটি। সেটা আর সম্ভব না। তুমি কি চাও?
আমাদের এতদিনের সব শেষ হয়ে যাক। আমি তোমারে সারা একটা দিনও কল্পনা করতে পারি নাই। শুনো ফারাবি, আমি কাল সকালে ঢাকায় পৌঁছাবো, সেখান থেকে তোমাদের এলাকায়। এখন থেকে আমার মোবাইল ফোনটা সম্পূর্ণ বন্ধ থাকবে। পৌঁছাইয়া মোবাইল চালু কইরা আমি তোমারে 3টা কল দিব। তার 1 ঘন্টার মধ্যে তুমি যদি আমারে নিতা না আসো, তাহলে তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব পাবলিক প্লেসে। সাম্মি বোঝার চেষ্টা। কল কেটে দিল সাম্মি। মোবাইল ফোন বন্ধ করে ব্যাগে টুকিয়ে রাখলো। বুকটা কাঁপছে তার এখনো। এক অজানা ভয় বাড়ির সবার জন্য এবার মন খারাপ করছে তার। কিন্তু সে জানে একবার বাড়ি থেকে বের হয়ে আসা মানে আর ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে তার। পেছনে পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল সে। চাইছে সে ঘুমিয়ে পড়তে, একেবারে যাতে চট্টগ্রাম গিয়ে ঘুম ভাঙে। স্বামীর জীবনের সবকিছুই একেবারে সুন্দর স্বাভাবিক চলছিল গতকাল সন্ধে পর্যন্ত। একজন সুখী তরুণী ছিল সে। ভুল করেও তার মনে এই চিন্তা ঢোকেনি যে আগামী 24 ঘন্টার মধ্যেই তার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এক ভিন্ন স্রোতে গা ভাসাতে হবে তাকে। যদিও এখনো পর্যন্ত ভাগ্য সাথেই আছে তার, সবকিছু বেশ ঠিকঠাক মতোই হচ্ছে। গত রাতে তার ছোট বোন লাবণ্য তাকে জড়িয়ে ধরে কেঁদে না উঠলে এই মুহূর্তে হয়তো তাকে বাসে না থেকে নিজের বাড়িতে নিজের বিয়ের প্রস্তুতি নিতে হতো, তাকে পরিবারের চাপে পড়ে। আবার এটাও ঠিক যে তার ছোট বোনের ভুলের জন্যই হয়তো জীবনে আজ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। শাম্মী, পুরো নাম আসিফা ইসলাম শাম্মী। সে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারের ছাত্রী। খুবই চুপচাপ স্বভাবের, শান্ত চেহারা, রূপবতী মেয়ে সে। গত 2 বছর হলো ফেসবুকে পরিচয় হওয়া এক ছেলের সঙ্গে সম্পর্কে সে জড়িয়েছে। ফারাবি আল মামুন, তারই সমবয়সী, একই ব্যাচের। ছেলেটি ঢাকায় থাকে। সামনাসামনি এখনো পর্যন্ত দেখা হয়নি ওদের, তবুও খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে দুজনের ভেতর। প্রথমে টেক্সের মাধ্যমে মেসেঞ্জারে আলাপ, তারপর হঠাৎ একদিন ছেলেটা তার ফোন নাম্বার চেয়ে নিয়ে তাকে কল করলো। ছেলেটা এত মিষ্টি করে কথা বলে, মুগ্ধ হয়ে শুধু শুনেই যেত সে। একটা সময় আবিষ্কার করে শাম্মী ফারাবির সাথে সে যতটা মন খুলে কথা বলতে পারে আর কোনো মানুষের সাথেই সে সেটা পারে না। এমনিতেই চুপচাপ স্বভাবের হলেও ফারাবির সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে পুরোটাই বাচাল হয়ে যায় সে। সারাদিনে মেসেঞ্জারে টুকটাক কথা হতো, নিয়ম করে অডিও কলেও কথা হতো এরপর থেকে, শুধুই বন্ধু হিসাবে। একসময় ফারাবি তাকে বন্ধুত্বটাকে সম্পর্কে রূপ দেওয়ার প্রস্তাব দেয়। স্বামী রাজি হতে সামান্য সময়ও নেয়নি। সে আগে থেকে এমন একটা সম্পর্ক চাচ্ছিল ফারাবির সঙ্গে, মনে মনে ভালোবাসত ছেলেটাকে। এতদিনে একে অপরের সঙ্গে সম্পর্কে প্রায় সব জেনে ফেলেছিল ওরা। তাছাড়া সবে স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছিল সামনে। তার মনে হয়েছিল প্রেম করবার জন্য হয়তো এটাই সবচেয়ে ভালো সময়। এত ভালো সময় আর হতেই পারে না। সেই সময় থেকে এখনো পর্যন্ত তাদের সম্পর্কের বয়স প্রায় 2 বছর হয়ে এসেছে। খুবই সাবধানে আর গোপনে সম্পর্কটা চালিয়ে গেছে শাম্মী। তার পরিবারের কাউকে গুণাক্ষরেও টের পেতে দেয়নি। তার চেয়ে 3 বছরের ছোট তার বোন লাবণ্য। একই বিছানায় ঘুমায় তারা। স্বামীর ধারণা ছিল সেও হয়তো কিছু টের পায়নি। স্বামী অন্যান্য দিনের মতো গত রাতে বিছানায় যাওয়ার আগে ভালো করে দেখে নিল লাবণ্য ঘুমিয়েছে কিনা। মেয়েটা বরাবরই একটু ঘুম কাতুরে। সূর্য ডুবতে কি দেরি, ঘুমের জন্য অস্থির হয়ে যায়। লাবণ্যর পাশে শুয়ে নিশ্চিন্ত মনে অন্যান্য দিনের মতো ফোনে ফিসফিস করে কথা বলে যায় স্বামী ফারাবির সাথে। কলেজে গিয়ে কি হয়েছে কি না হয়েছে এইসব দিয়েই শুরু হয় ফোনালাপ। তারপর চলতে থাকে মধ্যরাত পর্যন্ত। একসময় কলটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে স্বামী। বেশিক্ষণ হবে না সে ঘুমিয়েছে।
হঠাৎই সে টের পেল তার ছোট বোন তাকে জড়িয়ে ধরে কাঁদছে। প্রথমে ঘুম ছড়ানো অবস্থায় কিছুতেই সে কিছু বুঝতে পারল না। এর খানিকক্ষণ পরে লাবণ্য কাঁদছে বুঝতে পেরে সে হঠাৎ করে চমকে উঠল। দুঃস্বপ্ন দেখে কাঁদছে নাকি? না, লাবণ্য তো এমন কোনোদিনও করে না। সে আলতো করে লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিল। কি রে লাবণ্য, কি হয়েছে? আপা, আপা আমারে মাফ করে দে তুই। বুকটা ধক করে উঠল স্বামীর। ঘুম জড়ানো কণ্ঠ না লাবণ্য। তারপরে হঠাৎই ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল সে। না, এমনটা তো হয়নি। কিছু একটার জন্য সজ্ঞানেই সে কাঁদছে। ঘরে তো ডিম লাইটটা জ্বলছে। উঠে বসলো স্বামী লাবণ্যকে নিয়ে। লাবণ্য চিবুক মুছে দিয়ে তার মুখটা উঁচু করে ধরল। কি হয়েছে লাবণ্য, তুই এমন করতাছিস কেন? সব দোষ আমার আপু, আমার জন্যই তো সব হলো। কি হইল তোর জন্য? কান্দিস না, ভালো করে বল। আবার কান্দে? এইবার এইবার এখন সর খাবি কিন্তু। আমি তোমার মোবাইল ফোনের লক জানি। তুমি ঘুমিয়ে গেলে তোমার মোবাইলে সব কিছু চেক করতাম। কি? তুমি যে একটা ছেলের সাথে প্রেম করো আমি সব জানি আপা। এমন কি করতে আসে বল? সবার প্রাইভেসি থাকে। তুইও তো একদিন বড় হবি, তখন বুঝবি। আর কোনোদিন আমার মোবাইল ধরবি না, বুঝেছিস? লাবণ্য আবার ফুপিয়ে কাঁদছে। স্বামী কিন্তু এবার কড়া সুরে পড়ল। আবার কান্দে? যা, মাফ করে দিলু, এবারের মতো মাফ করে দিলু। যা, এবার ঘুমা। কিন্তু আপু। কিন্তু কি? তুমি কয়দিন আগে আমারে কাইলা বুড়ি কইলা বকা দিছিলা, মনে আছে তোমার? তুমি সব সময় আমার গায়ের রং নিয়ে খোঁটা দাও। তাই যেদিন তোমার উপর খুব রাগ করছিলাম, আর রাগ কইরা আব্বারে আর আম্মুরে সব বইলা দিছিলাম। সব মানে? তোমার আর ভাড়াবির সব কথা। তুমি ঘুমানোর পর তোমার মোবাইলের লক খুইলা সব আব্বা আর আম্মুরে দেখাইছি। তারা এখন সব জানে। ঠাস করে এক চড় বসিয়ে দিল লাবণ্যর গালে। লাবণ্য আবার ফুপিয়ে উঠল। এমন কিছু হতে পারে দুঃস্বপ্নেও সে সেটা ভাবতে পারেনি। ভয়ে আতঙ্কে মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল স্বামীর মুখ। আব্বা আম্মা সব যাই না গেছে, এখন কি হবে? লাবণ্য বলল, 3 দিন আগে থাকতে সবকিছুই তারা জানেন। কিন্তু তাহলে এখনো তারা থাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করেনি কেন? মোবাইল কেন কেড়ে নেয়নি? তার বাবা যে মানুষ, তিনি তো এইসব জানলে এতক্ষণে বাড়ি মাথায় করে ফেলতেন। আর সবচেয়ে বড় কথা হলো স্বামী তার বিশ্বাস নষ্ট করেছে। তার বাবা গ্রামের অন্যান্যদের কথা তোয়াক্কা না করে তাদের 2 বোনকে লেখাপড়া শেখাচ্ছেন। বাবা তাদের স্পষ্ট জানিয়েও দিয়েছিলেন তার 2 মেয়েকে খুব বিশ্বাস করেন তিনি, তারা যাতে এই বিশ্বাসে মর্যাদা রাখে। কিন্তু স্বামী তো তা রাখতে পারেনি। অবশ্য এই সম্পর্ক জড়ানোর সময় সে সিদ্ধান্ত নিয়েছিল স্বামী বাবার বিশ্বাসে যাতে আঘাত না লাগে এমনভাবেই চালিয়ে যাবে এটা। স্বামী সবকিছু আগেই মনে মনে পরিকল্পনা করে রেখেছিল। কলেজ পাশ করলে বাবাকে বুঝিয়ে সে ঢাকার কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। তারপর গ্র্যাজুয়েশন করতে করতে ফারাবি আর সে দুজনে বিয়ের উপযুক্ত হয়ে যাবে। তখনই পরিবারকে সে জানাবে তাদের এই সম্পর্কের কথা। তখন তো আর বাবা তাকে তেমনভাবে কোনো তাদের সম্পর্কের ব্যাপারে আপত্তি করতে পারবেন না। পরিস্থিতি অনেকটাই বদলে যাবে তখন। এর আগে পর্যন্ত সম্পর্কটাকে যে করে হোক, যেমনভাবে হোক, লুকিয়ে রাখতেই হবে। লাবণ্য তো এই ধরনের পেঁচ লাগানো মেয়ে না। যদিও সতীনের মতো কথা কাটাকাটি সারাদিন লেগে থাকে দুজনের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত লাবণ্যটা কি করলো? এক মুহূর্তে সব যে এলোমেলো হয়ে গেল। বাবার চোখে সে কত নিচুতে নেমে গেল। ভয়ানক উত্তেজিত হয়ে গেল সে। লাবণ্যকে সে বলল, আব্বা আর মা এটা জানার পর কি বললো? এরপর লাবণ্য যেটা বলল তা শুনে প্রায় দম বন্ধ হয়ে গেল স্বামীর।
আগামীকাল বিকেলে তাকে না জানিয়ে বিয়ে দেওয়ার আয়োজন করেছে তার বাবা মা। পাত্রী দেখার কথা বলে আসবে পাত্রপক্ষ, তখনই কাজী ডাকিয়ে নিয়ে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। লাবণ্য সবই শুনেছে তার দাদির কাছ থেকে। পাত্র এই উপজেলার ইউএনও। কলেজ থেকে ফেরার সময় নাকি স্বামীকে পথে একবার দেখেই পছন্দ করে ফেলেন লোকটা। তরুণ, তার উপর শিক্ষিত। স্বামীর বাবা তাকে জানিয়েছিল তখন প্রস্তাবটা ভেবে পরে জানাবে। তার ইচ্ছে ছিল মেয়েকে অন্তত কলেজ পাশ করাবেন, কিন্তু স্বামীর এই সম্পর্কের কথা জানার পর তিনি খুব বড় আঘাত পান এবং সেই ছেলের সঙ্গে স্বামীর বিয়ে ঠিক হয়েছে আগামীকাল। সব কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল স্বামীর। তখনই ফারাবিকে কল দেয় সে। ফারাবি সব কথা শুনে ঘাবড়ে যায়। সেও তার সমবয়সী, সেও বুঝতে পারে না এখন ঠিক কী করা উচিত। কি করতে বলবে সে স্বামীকে? স্বামীর কান্নার সঙ্গে সেও তো কান্না মেলায়। একবার স্বামীকে বলে বাবার কাছে গিয়ে তার সম্পর্কের সব কথা, তার পরিকল্পনার সব কথা সে খুলে বলতে চায়। এটাই একবার সে বলেছিল স্বামীকে। হয়তো তিনি ক্ষমা করবেন বা করতে পারেন স্বামীকে, কিন্তু স্বামী তার বাবাকে আরো ভালো করে চেনে। বাবা কিছুতেই এখন আর স্বামীর পক্ষে আসবেন না। বাবা সব বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। একবার যে সিদ্ধান্ত নেন তা থেকে তাকে টলানোর সাধ্য কারণ নেই। তারপর ফারাবিকে সে জানায় সে বাড়ি থেকে পালাবে, ঢাকা যাবে। এই নিয়তি সে কিছুতেই মেনে নিতে পারবে না। ফারাবিকে ছাড়া সে বাঁচবে না। ফারাবি আরো ঘাবড়ে যায়, বারবার অনুরোধ করে তাকে ঢাকায় তার কাছে না আসতে। মূলত দায়িত্বের ভয়ে। একটা অচেনা দূরের মেয়ের সঙ্গে প্রেম করা যতটা সোজা, তার দায়িত্ব নেওয়া তার চেয়ে অনেক কঠিন। ফারাবি সবে কলেজে পড়ে, পুরোপুরি পরিবারের উপর সে নির্ভরশীল। স্বামী কোনো কথাই কানে নেয় না। জানায় ফারাবির জায়গায় অন্য কোনো পুরুষের সঙ্গে বাকিটা জীবন সে কিছুতেই কাটাতে পারবে না। বাড়ি থেকে না পালানো মানে সেই নিয়তিকে মেনে নেওয়া। অনেক তর্ক বিতর্ক, তারপরেও সিদ্ধান্ত বদলাতে পারে না ফারাবি। স্বামী পালাবেই। ঘরে বসে ফারাবির সঙ্গে এইসব নিয়ে কথা বলে স্বামী। পাছে লাবণ্য সব জেনে যায়। হাঁটতে হাঁটতে ছাদে চলে এসেছিল। তাই তার এই বাড়ি ছেড়ে পালানোর পরিকল্পনা সে আর ফারাবি ছাড়া আর কেউ জানল না। সারা রাত সে বিছানায় শুয়ে দোটানায় ভুগছে। ভেবেছে বাবার কথা, মায়ের কথা, চাচার কথা, চাচা তো ভাই বোন, দাদি, লাবণ্য সবার কথা। এদের ছাড়া সে কি করে থাকবে? কত কষ্ট পাবে তারা স্বামী বাড়ি থেকে পালিয়েছে শুনে। বিশেষ করে মা যে কত বড় আঘাত পাবেন তা ভাবতেই চোখ ভিজে ওঠে বারবার। তার বাবা চেয়ারম্যান, তার মান সম্মানের সেটা কোথায় থাকবে? কি হবে তার বাবার মান সম্মানের? কিন্তু দুকুল বাঁচানো তার পক্ষে যে কোনোভাবেই সম্ভব নয়। ফারাবির কথা মনে এলেই যে সব কিছু ম্লান হয়ে যায়। বাস্তবের সঙ্গে তার পরিচিতি অনেকটাই কম, তাই কল্পনার দুনিয়াকে সে বড় করে দেখল। কাল অন্য একটা পুরুষকে বিয়ে করে তার সাথে বাকিটা জীবন কাটানো তার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ফারাবিকে ছাড়া সে তার বাকি জীবন ভাবতেও পারে না। পরদিন সকাল হতে না হতেই স্বামীর মা যখন স্বামীকে এসে বললেন আজ তার কলেজ যাওয়ার দরকার নেই, তখন সে বুঝে নিল লাবণ্য যা বলেছে তাই ঠিক। 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে সুযোগের জন্য। কলেজ ব্যাগে জমানো কিছু টাকা জামা কাপড় ভরে নেয়। দাদি ঘর থেকে চুপি চুপি গিয়ে আনা বোরখাটা পরে সেটার ভেতরে একটা পুটুলির মতো ব্যাগ গুটিয়ে কারোর চোখে না পড়ার আগেই সে বাড়ির পিছনে চলে আসে। এখানে সামান্য ঝোপঝাড় আছে। সেই পথ দিয়ে বাড়ির উল্টো দিকে রাস্তায় সে উঠে আসে। এরপর আতঙ্কে ভরা মন নিয়ে হাঁটতে শুরু করলো সিএনজি স্ট্যান্ডের দিকে। পালানো সহজ হয়েছে তার, কারণ স্বামী তাদেরকে না জানিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারলেও বাড়ি থেকে সে যে পালিয়ে যেতে পারে এমন কোনো চিন্তা কল্পনাতেও কেউ আনেনি। অন্তত বাড়ির কেউ তো বটেই। তারা ভাবতেই পারেনি যে স্বামী এমন করতে পারে। আজকালকার ছেলে মেয়েদের সম্পর্কে তাদের অভিভাবক বা অভিভাবিকাদের অধিকাংশ ধারণাই যে বড্ড ভুল। সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে সে সিএনজি স্ট্যান্ড, সেখান থেকে বাস স্ট্যান্ড, আর এখন সে বাসে করে চট্টগ্রামের পথে। কে আবার? আমাদের স্বামী। এইসব নিয়ে চিন্তা করছিল স্বামী চোখ বন্ধ করে। হঠাৎ করে চিন্তায় বাধা পড়ল। বাস কন্ডাক্টর
ডাকছে। আপা ভাড়াটা দিবেন না? এর আগে আত্মীয়দের বিয়ে শপিং করতে সে 2বার চট্টগ্রাম শহরে এসেছিল। বাস ভাড়া 160 টাকা। সে দুটো 100 টাকার নোট ব্যাগ থেকে বের করে কন্ডাক্টরের হাতে এগিয়ে দিল। কন্ডাক্টর বলল, আরো লাগবো আপা, আপনার স্বামীর তো ভাড়া দেওয়া হয় নাই। স্বামী প্রথমে কথাটার মানেই বুঝলো না। তারপর পাশের লোকটার দিকে তাকালো। লোকটা এখনো সেভাবেই ঘুমোচ্ছে। এবার মনে পড়লো যে বাসে সবার কাছে সে বলেছে লোকটা তার স্বামী। এখন যদি অস্বীকার করে তাহলে তো মহা সমস্যা। বিপদ এখনো পুরোটা কাটেনি। কেউ যদি তার উল্টোপাল্টা কথা সন্দেহ করে, বুঝতে পারে যে তাকেই পুলিশ এসেছিল, তখন হয়তো নিকটে কোনো পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ডেকে তাদের কাছে তাকে তুলে দেবে। উপায় না দেখে দুজনের ভাড়া সে দিয়ে দিল। দুশ্চিন্তায় পড়লো আবার। লোকটার ঘুম ভাঙলে সে যখন ভাড়া দিয়েছে এটা শুনবে যে তার স্ত্রী তার ভাড়া দিয়ে দিয়েছে, লোকটা তখন কি ভাববে? লোকটা তখন হতভম্ব হয়ে পাশে তার স্ত্রীকে খুঁজবে। কন্ডাক্টর ভাড়া নিয়ে বলল, আপা আপনার স্বামী কি খুব অসুস্থ নাকি? স্বামী এবার গেল ঘাবড়ে। এটাও সে বলেছিল তখন যে তার স্বামীকে নিয়ে চিকিৎসার জন্য অন্য শহরে যাচ্ছে। কণ্ঠ এবার কিছুটা কঠিন করে বলল, সমস্যা নাই, ঠিক আছে, আপাতত ঠিক আছে। লোকটা চলে গেল। কিছু ভালো লাগছে না স্বামী, কিচ্ছু ভালো লাগছে না। সব যেন কেমন গোলমালে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আবেগের বশবর্তী হয়ে বাড়ি থেকে পালানোটাই তার বুঝি ভুল হয়েছে। তার একা সুখের জন্য পরিবারের সবাই যে কত কষ্ট পাবে, অপমানিত হবে। আবার ফারাবি, তার জীবনেও সে এক আতঙ্ক হয়ে উপস্থিত হতে যাচ্ছে। স্বামী ভালো করে জানে ম্যাচিউরিটি জিনিসটা এখনো পায়নি ফারাবি। সে সেখানে গিয়ে তাকে বিপদে ফেলা ছাড়া কিছুই করতে পারবে না। ফারাবি তাকে বিয়ে করবে, তার দায়িত্ব নেবে। তারপর আবার বাসে এক ঘুমন্ত লোককে স্বামী পরিচয় দিয়ে সে নিজের ঘাড়ে আরেক আতঙ্ক তুলে নিয়েছে। ঠান্ডা মাথায় সে এইসব কিছু বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, সব কথা কখনো আগে ভেবেও দেখেনি। ফারাবি তার জীবন থেকে চলে যাবে, এক অজানা পুরুষের সঙ্গে বাকিটা জীবন তাকে কাটাতে হবে, এই চিন্তাটাই তাকে উত্তেজিত করে রেখেছিল সারা রাত। উত্তেজনা আর আবেগের বশে এত সব সে করেছে। এখনো কি সময় চলে গেছে? চাইলে কি সে আবার বাড়ি ফিরে যেতে পারবে? কিভাবে যাবে সে বাড়ি ফিরে? আর কি বা হবে বাড়ি ফিরে গেলে? বাস শহরের যত কাছে চলে আসছে মন তত অস্থির হয়ে উঠছে স্বামীর। হাত ঘড়িটা দেখল, বিকেল তখন 5:30। যখন সে বাসে উঠেছে তখন বাজে বেলা 2টো। আর আধ ঘন্টার মধ্যে বাসে চট্টগ্রাম শহরে পৌঁছে যাওয়ার কথা। জানলা দিয়ে বাইরে তাকালে অনুমানটা সত্যতা পাওয়া যায়। পাশের লোকটার ঘুম ভাঙার আগে বাস থেকে সে নেমে যাবে। তারপর আর তো কোনো ঝামেলা হবে না। চোখটা বন্ধ করলো আবার। ভাবছে বাবার কথা। বাবার একবার যার ওপর থেকে মন উঠে যায় তার প্রতি আর সে ফিরেও তাকায় না। তাই গ্রামে ফিরে গেলে নিশ্চিত এই চিরায়ত একটা নিয়তিকে মেনে নিতে হবে তার। আবার ফারাবির কাছে গেলে সবকিছুই অনিশ্চয়তা। তার থেকে ভালো শহরে তার কিছু স্কুল বান্ধবী আছে যাদের ঢাকা শহরে বিয়ে হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে সোজা তাদের বাড়িতে গিয়ে উঠলে কেমন হয়? এর মধ্যে হয়তো নিশ্চয়ই নিজেকে সামলে উঠতে পারবে, আর হয়তো অনেক কিছু আগের মতো হয়ে যাবে। বান্ধবীদের সাথে নিয়মিত যোগাযোগ না হলেও যখনই কল দেয় সে, ওই 1 ঘন্টার আগে কথা তো কিছুতেই তাদের থামে না। স্বামীর বিশ্বাস তারা কেউ ফিরিয়ে দেবে না তাকে। মোবাইল ফোন থেকে কিছুদিন আগেই সব নাম্বার ডিলিট হয়ে গেছে। ডায়েরিতে অবশ্য সবার নাম্বারে লেখা আছে। তার কোলের কলেজ ব্যাগটাতে জামা কাপড়ের সাথে সাথে সেই ডায়েরিটাও সে নিয়ে এসেছে। একটা বাস স্টপে কিছুক্ষণের জন্য গাড়িটা থেমেছে। ঢাকায় পৌঁছানোর আগে একবার ফোনে কথা বললে কেমন হয় তাদের সাথে। এইসব ভাবতে ভাবতে সে কলেজ থেকে যে ব্যাগটা পেয়েছিল, মানে সেই কলেজ ব্যাগটা থেকে সে তার ডায়েরিটা বার করলো। পৃষ্ঠা খুলতে যাবে এমন সময় বুঝতে পারলো ডায়েরির ভেতরে একটা কলম রাখা ছিল। ডায়েরি কাজ করতে সেটা পায়ের ওপর পড়ে গেল। প্রথমে সে ঝুঁকে পড়লো পায়ের দিকে, চোখে কলম ধরা পড়ল না। আর একটু ঝুঁকতে দেখলেও পাশের লোকটার পায়ের কাছে পড়ে আছে কলমটা, কিন্তু কি একটা মৃদু লাল তরলের ওপর। কলম তুলতে গিয়ে আঠার মতো কিসের যেন স্পর্শ পেল মেঝেতে স্যাঁতস্যাঁতে। যেটাই ছুঁয়েছে আঙ্গুল লেপ্টে গেছে তার। কলমটা তুলে আঙ্গুলের দিকে তাকালো।
কি লেগেছে দেখতে? লাল রং। কুচকে উঠল সামনের কপাল। অজানা একটা আশঙ্কা, মনে যেন কেমন দানা বাঁধছে। এবার পুরোটা ঝুঁকে আবার সে স্পর্শ করে আর একটু হাতের সঙ্গে মাখিয়ে আলোতে তুলল হাত। চোখ বড় বড় হয়ে এলো তার। রক্ত! দ্রুত তার হাত চলে গেল পাশের লোকটার শরীরে। এত ঠান্ডা কোনো জীবিত মানুষের শরীর হতে পারে না। লোকটা মৃত। তার মানে এতটা পথ ধরে যে লোকটাকে তার পাশে বসে থাকতে দেখেছে, মানে যার পাশে সে বসেছিল, সেটা আসলে একটা লাশ। এক মুহূর্তে গা গুলিয়ে উঠলো তার। কি মনে করে দ্রুত একটানে লোকটার শরীরের উপর থেকে চাদরটা সরিয়ে ফেললো। আতঙ্কে চোখ বড় বড় করে দিয়ে এর মধ্যে সিট থেকে সে উঠে দাঁড়িয়েছে। চাদরটা টানে লোকটার শরীর তার সিটের দিকে এলিয়ে পড়ল। স্বামী অবিশ্বাসের বিস্ফারিত দৃষ্টিতে দেখল লোকটার বুকের বাম পাশে হৃৎপিণ্ডের কিছুটা নিচে রক্তে ভেজা একটা গর্ত। কেউ লোকটার উপর ছুরি চালিয়েছে বা গুলি করে খুন করেছে, অথচ এই লাশটাকে নিজের স্বামী পরিচয় দিয়ে এতটা পথ এসেছে সে। আতঙ্কে কোনো হুঁশ নেই আর তার। সে চিৎকার করে উঠল, স্বামী বলে উঠল, খুন খুন, লাশ লাশ, খুন খুন, লাশ, এখানে এখানে লাশ। চিৎকার করেই স্বামী নিজের মুখটা চেপে ধরল। বুঝতে পারলো একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। বাসের সবাই লাশটা দেখার সাথে সাথেই তো তোকে আটক করে পুলিশের কাছে তুলে দেবে। ফেসে যাবে সে এক অপরিচিত লোকের খুনের মামলায়। এখনো পর্যন্ত সে বাসে উঠে সজ্ঞানের না বুঝে যা করেছে সেসব মেলালে তার ভুলে যে পরিস্থিতি একটা বিশাল বড় জটিল হয়ে উঠছে। নিজেকে নিয়ে উত্তেজনায় এতটা পথ আর কোনো দিকে কোনো খেয়াল ছিল না স্বামীর। তার বদলে অন্য কেউ যদি লোকটার পাশে বসতো, তাহলে এর মধ্যেই লোকটাকে যে মৃত সেটা বার করে ফেলতে পারত। ভাগ্য যে স্বামীর সাথে এখনো আছে সেটা প্রমাণ করতে যেন মুহূর্তেই ঘটে গেল দ্বিতীয় ঘটনাটা। স্বামী যেই মুহূর্তে চিৎকার করেছে, খুন খুন, লাশ লাশ, অমনি হঠাৎই তার আতঙ্কে তার কণ্ঠরোধ হয়েছিল, তাই শব্দটি বেশি দূর যায়নি। আর ঠিক সেই মুহূর্তে পুরো বাসটা কেঁপে উঠল পেছন থেকে আরেকটা বাসের ধাক্কায়। বাসের ঝাঁকুনিতে সামনে নিচে পড়ে গেল, খানিকটা ছিটকে গেল। দ্রুত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। বিস্ফারিত ভয়ার্ত দৃষ্টিতে চারিদিক তাকিয়ে সে অবাক হলো। এখনো কেউ সিটে পড়ে থাকা লোকটার বুকের নিচে ক্ষতটা দেখেনি। যে কয়জন তাকিয়েছে ভেবেছে বাসের কাঁপুনিতে অসুস্থ লোকটা তাল সামলাতে না পেরে পড়ে গেছে। এক মুহূর্ত ব্যয় করল না সামনে। দ্রুত চাদরটা দুভাঁজ করে লোকটা শরীরের উপর দিয়ে দিল। বাসে অনেকেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল পিছনের বাসটাকে লক্ষ্য করে। বাসের সবাই আচমকা পেছন থেকে আসা বাসের ধাক্কায় আটকে উঠেছে। এমনটা কেন হলো কেউই বুঝতে পারছে না। আর একটুর জন্য ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হতে পারত ভেবেই মুখটা কেঁপে উঠেছে সবার। সবাই গাড়ি থেকে নেমে দেখতে লাগলো বিষয়টা কি, কোথা থেকে এসে কিভাবে একটা বাস আরেকটা বাসকে পিছনে দিয়ে ধাক্কা মেরে দিল। স্বামীর বুকটা যেন এখনো ধুকপুক ধুকপুক করছে। সে বিশ্বাসই করতে পারছে না যে কেউ এখনো দেখে ফেলেনি লোকটার শরীরের ক্ষত। সে ফেসে যায়নি এত দ্রুত। স্বামী তার শরীরের সমস্ত শক্তি খরচ করে লোকটাকে ঠেলে আবার আগের জায়গায় বসিয়ে দিল। আগের মতো জানলার দিকে লাশটার মাথা ভার দিয়ে দিল। চশমাটা অবশ্য এখন লোকটার চোখে নেই, নিচে কোথায় যেন এটা খুলে পড়ে গেছে। তার পিছনের লম্বা সিটে কোনো যাত্রী ছিল না। তার বরাবর বাম পাশের সারি সিটে একটা লোক ছিল, সে প্রায় ঘুমিয়ে পড়েছিল। গাড়ির ঝাঁকুনিতে ঘুমটা ছুটে গেল। দ্রুত পরিস্থিতি কি সে বুঝে উঠতে পারলো না, শুধু অনুমান করলো পিছন থেকে একটা ধাক্কা এসেছে। তিনি বড় বড় চোখ করে জানলা গলিয়ে মাথা বার করে দিলেন পিছনের পরিস্থিতি বুঝতে। লোকটার পেছনের সিটে দুজন লোক মধ্যবয়স্ক, তারাও গাড়ির ধাক্কায় কেঁপে উঠেছিল। সামনে একা চিৎকার করেনি। থেমে থাকা গাড়ির হঠাৎ কাঁপুনিতে অনেকেই ভয়ে চিৎকার করে উঠেছিল। সব মিলেমিশে এক হয়ে যাওয়ায় আর কেউ খুন লাশ এসব কথা কেউ শুনতে পায়নি। সামনে নিজের ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা জানালো। এখন সে কিছুটা সময় পাবে ভাববার, নাহলে এর মধ্যে প্রশ্নের জর্জরিত করে ফেলতো তাকে বাসের লোকেরা। স্বামীর শরীর বারবার শিউরে উঠেছে, এটা মনে করে যে তার পাশে যে লোকটি বসে আছে সেটা একটা খুন হওয়া লাশ। গা গুলিয়ে উঠেছে, তার বমি পাচ্ছে। কিছু করতে হবে একটা দ্রুত সময়ের মধ্যে। একবার লাশের সঙ্গে তাকে পুলিশ ধরতে পারলেই সব শেষ। দ্রুত পরিকল্পনা করতে হবে, ঝামেলা থেকে যতটা সম্ভব গুটিয়ে নিতে হবে নিজেকে।
হঠাৎ স্বামীর মনে পড়ল এই বাসের একজন বাদে কেউই স্বামীর মুখ দেখেনি, পরিচয় জানে না। স্বামী যদি এই মুহূর্তে বাস থেকে নেমে যায়, অন্য কোনো উপায়ে চট্টগ্রাম শহরে পৌঁছে যায়, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। বোরখাটা খুলে ফেললেই তো আর তাকে কেউ চিনতে পারবে না। এরপর বাস যখন শেষ বাস স্টপে যাবে, তখন হয়তো কারোর নজরে পড়বে এটা একটা লাশ। তখন হয়তো পুলিশে খবর দেবে তারা। পুলিশ এসে যে কয়জন যাত্রী পাবে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা হয়তো জানবে যে খুন হওয়া এই লোকটার সঙ্গে তার স্ত্রীও ছিল, কিন্তু হঠাৎ উধাও হয়ে গেল। এর বেশি তো আর কেউ জানে না। কেউই তো স্বামীর চেহারার বর্ণনা ঠিকমতো দিতে পারবে না। একমাত্র ওই বোরখা পরা ওই একজন মহিলা তাকে দেখেছিল, কারণ কেউই তো তাকে বোরখা ছাড়া আগে দেখেনি। শুধু ওই মহিলাটি যে পুলিশের মোবাইল নিয়ে পরীক্ষা করার সময় মুখ দেখেছিল, যাকে সে তার বিয়ের মিথ্যে গল্প শুনিয়েছিল, সেই স্বামীর আসল পরিচয়টা জানে। মহিলাটি এখনো এই বাসের যাত্রী, সেই এখন স্বামীর জন্য একমাত্র বিপদ। লাশটা আবিষ্কারের সময় সেই মহিলাটি যদি বাসে থাকে, তাহলে অবশ্যই সে বলে দেবে হয়তো লোকটার পাশে বসা মেয়েটার পরিচয় সে জানে। পুলিশ গাড়ি সার্চ করে যে তাকে খুঁজছিল সবই বলে দেবে সে। তখন ওই থানার সঙ্গে যোগাযোগ করলে স্বামীর সব পরিচয় পুলিশের কাছে চলে যাবে, আর রক্ষা থাকবে না তখন। আবার মহিলাটি যেহেতু পুলিশের কাছে প্রথমেই মিথ্যে কথা বলে তাকে পালাতে সাহায্য করেছে, এখনো তো ঝামেলায় ফেঁসে যাওয়ার ভয়ে পুলিশের কাছে সে কোনো মুখই খুলবে না। দুটো সম্ভাবনাই রয়েছে, তবে পালানোটাই শ্রেয় বলে মনে হলো স্বামীর কাছে। পুলিশ ধরলে খুনের মামলা থেকে রক্ষা পেলেও আবার তাকে বাড়িতে পাঠিয়ে দেবে। ফারাবির কথা মনে হলো তার। উত্তেজনায় শরীরটা যেন কাঁপছে স্বামীর। পালাতেই হবে তাকে। চট্টগ্রাম থেকে যত দূরে যাবে বিপদের সম্ভাবনা ততই কমবে। এখন শুধু ভাগ্য তার সাথে থাকলেই খুনের ঝামেলা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে সে। শুধু ওই মহিলা যাতে মুখ না খোলে। বাসের প্রায় সব যাত্রী নেমে গেছে। কয়েকজন বলা বলি করছে উল্টো সাইড থেকে নাকি আচমকা একটা মোটর বাইক চলে এসেছিল, ওটাকে বাঁচাতে গিয়ে পিছনের বাসটা এই বাসের পিছনে ধাক্কা মারে। তবে কষে ব্রেক চেপেছিল বলে গাড়ির কোনো ক্ষতি হয়নি, মানে দ্রুতই বাসটা ছেড়ে দেবে। স্বামী ভালো করে তাকিয়ে দেখলো বাসের কেউ তাকে লক্ষ্য করছে কিনা। বাসের বেশিরভাগই রাস্তায় নেমে গেছে ঘটনাটা বুঝতে। যে অল্প কয়েকজন আছে তারা কেউই তার দিকে তাকিয়ে নেই। স্বামীর শার্লক হোমস পড়া আছে। সে এবার ব্যাগ থেকে ওড়না বার করলো। জানে না কতটুকু পেরেছে, তবে যতটুকু মনে পড়েছে এই জায়গায় সেই স্পর্শ করেছে সবগুলো ফিঙ্গারপ্রিন্ট স্পর্শ সে মুছে ফেলার চেষ্টা করলো কয়েক মিনিটে। এরপর ভয়ে ভয়ে একবার লোকটার দিকে তাকালো। তিরচা হয়ে থাকায় লোকটার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। লোকটার মুখ এখনো পর্যন্ত ভালো করে দেখার সুযোগ পায়নি সে। আগ্রহ হয়নি এখন। ভয়ে আতঙ্কে চোখটা ফিরিয়ে নিল। চুপি চুপি কলেজ ব্যাগটা বোরখার সাথে জড়িয়ে গাড়ি থেকে নেমে পড়ল। সেই মহিলাটিকে দেখতে পেল না গাড়ির ভেতর। গাড়ি থেকে নেমে সে দ্রুত চোখ এদিক ওদিক ঘোরালো। না, কেউ তাকে লক্ষ্য করেনি। রাস্তার উল্টো পাশে চলে এলো সে। কয়েকটা দোকানের মাঝখান দিয়ে একটা গলি। দোকানে ভিড় নেই বললেই চলে। গলিটা দিয়ে আনমনে কয়েকটা পথ হাঁটলো, অনেকটা হাঁটলো। জানি চট্টগ্রাম বেশি দূর নয়, এই বাসটা চলে গেলেই একটা সিএনজি করে চলে যাবে সে। হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় চলে এলো। আশেপাশে কেউ নেই। দ্রুত বোরখাটা খুলে ফেললো, ব্যাগে ঢোকালো। এখন তার পরনে সালোয়ার কামিজ আর মাথা ঢেকে রেখেছে নীল ওড়না দিয়ে। কি মনে করে ব্যাগের ভেতর একটা স্যান্ডেল নিয়ে এসেছিল পলিথিনে মুড়ে, সেটা পরে নিল লোফার পাল্টে। লোফারটা ব্যাগে ঢুকিয়ে ফেললো। কলেজ ব্যাগটা বয়ে নিয়ে যাওয়া ঠিক উচিত হবে না। না, এটা ফেলা মানে তো সব কিছু হারিয়ে ফেলা। এবার সেই মহিলাটি ছাড়া আর কারো পক্ষে সামনেকে চেনা সম্ভব নয়। তবুও সাবধানতার সাথে উল্টো পথ করে একজনকে জিজ্ঞাসা করে সিএনজি স্ট্যান্ডে সে চলে এলো আধ ঘন্টা পরে। এর মধ্যে সূর্য ডুবে গেছে। ঘড়িতে 6টা পেরিয়ে গেছে অনেক আগেই। সিএনজি করে চট্টগ্রাম শহরে চলে এলো। মুখ এখনো পুরোটা ওড়না দিয়ে ঢাকা। এই বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ডে সেই লোকাল বাসটাকে দেখতে না পেয়ে স্বস্তি পেল সামনে। গাড়ি কি আরো দূরে যাবে? ঢাকার টিকিট কাটতে গিয়ে দেখতো রাত 10টার আগে কোনো মতেই গাড়ি পাওয়া যাবে না। আতঙ্কে এবার ভর করলো তার ভেতরে। এতটা সময় অপেক্ষা করা তার পক্ষে অসম্ভব। পুলিশ হয়তো ইতিমধ্যে তাকে খুঁজতে শুরু করে দেবে। অবশ্য মহিলাটি যদি মুখ খুললে তবে। পুলিশের চিন্তা বাদ দিলেও বাড়ির লোক হয়তো এতক্ষণে এই শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে।
এখন ঢাকায় পৌঁছানোটা হচ্ছে সবচেয়ে নিরাপদ। ভুল নাম এবং এলোমেলো মোবাইল নম্বর এইগুলো দিয়ে টিকিট সে কেটেছে ঠিকই, হয়তো ঝামেলাও হবে না, কিন্তু এইসব ভাবনায় ভাবনায় কেটে গেল স্বামীর অনেকটা সময়। সে লোকটা লাশ, তার কথা মনে উঠতেই ভয়, পরিবারের কথা মনে হতেই মন খারাপ, ফারাবির কথা মনে হতেই আবেগ যেন জিকে উঠছে। এক ভয়ঙ্কর মানসিক পরিস্থিতিতে রয়েছে সে এখন। 10টা পর্যন্ত ভয়ে ভয়ে বাস স্টপেজ থেকে কিছুটা দূরে অপেক্ষা করতে লাগলো লুকিয়ে লুকিয়ে। সময় পার হওয়ার 10টা বাজতে গাড়ি ছেড়ে দিল। মাঝামাঝি সিট সে পেয়েছে, তার পাশে আরেকটা মেয়ে বসেছে, অবশ্যই এবার জীবিত। এটাই স্বামীর জন্য খানিকটা স্বস্তিদায়ক। ভোর 5টার পরে ঢাকায় পৌঁছলো বাসটা। সারাদিনের ক্লান্তিতে বাস চলার অনেকটা সময় সে ঘুমিয়ে নিয়েছে। ঢাকা শহরে নেমে একটা অস্বস্তি সে অনুভব করলো। নিজেকে এখন আর তার অনেকটাই নিরাপদ মনে হচ্ছে। পরিচিত সমস্যা থেকে সে অনেকটা দূরে। ফারাবিকে কল দিতে ইচ্ছে করছে না। এক জায়গায় বসে বন্ধ ফোনটা চালু করলো। ডায়েরি থেকে বান্ধবী দিয়ার নম্বরটা তুলে নিয়ে কল দিল। দিয়া অবাক হয়ে জানতে চাইলো, এত সকালে কি মনে করে? স্বামী গলার স্বর স্বাভাবিক রেখে বলল, একটা কাজে সে ঢাকায় এসেছে, তার সাথে দেখা হয় না অনেকদিন, তাই দেখা করতে চায়। দিয়া অবশ্য আনন্দিতই হলো এবং তার পুরো ঠিকানাটা স্বামীকে দিয়ে দিল। স্বামী নোট করে নিল, উঠে দাঁড়ালো, ফোন আবার বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে রাখলো। প্রথমবার ঢাকাতে আসলেও দিয়ার বাড়িটা খুঁজে পেতে একটুও কষ্ট হলো না তার। পুরোটাই গাড়ি আর রিক্সার পথ। ঠিকানা ঠিকমতো জানা থাকলে এই শহরের অপরিচিত যে কারো পক্ষে যে কোনো জায়গায় উপস্থিত হওয়া সম্ভব। প্রায় সকাল 8টা বেজে গেল। দিয়ার বাড়িতে সে পৌঁছালো। দিয়ার এক মেয়ে, স্বামী এখন ডিউটিতে যাওয়ার পথে সে তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে যাবে। দিয়ার শ্বশুর শাশুড়ি এখানে থাকে না। স্বামীকে দেখে আনন্দিত হয়েছে সে আবার। একা অবস্থায় শুকনো মুখে এইভাবে স্বামীকে দেখেই সে বুঝে গেছে কিছু একটা ঝামেলা তো হয়েইছে। স্বামীর নাস্তা করে টুকটাক নানান বিষয়ে কথা বলে শেষে দিয়ার কৌতূহল মেটালো। তার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলো, কেন সে পালিয়ে এসেছে, কোথায় সে যাবে, সব। ফারাবি পরিবার শুধু একদিন এখানে থাকতে দিলেই হবে। কাল ফারাবির সঙ্গে সে দেখা করবে। বাসে যে একটা লাশের সঙ্গে সে চট্টগ্রাম শহর পর্যন্ত এসেছে এবং সেই লোকটার খুনের সঙ্গে যে জড়িয়ে গেছে তার নাম, এইটুকুনি সে দিয়াকে বলল না। দিয়া দুশ্চিন্তায় পড়ে গেল। বারবার বলল সে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা। তার পুরো পরিবারের মাথা নিচু হয়ে যাবে। লোকটা কি করে, লোকটা ভালো কিনা, ছেলেটা ভালো কিনা, ছেলেটা অসৎ কিনা, ইত্যাদি আরো নানা বিষয়ে সে প্রশ্ন করতে লাগলো। ছেলেটা কি ভালো নাকি অসৎ, কোন উদ্দেশ্য নিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেছে, এটাও ছিল দিয়ার কৌতূহলের একটা অন্যতম কারণ। স্বামী তাকে জানালো এখন আর তার ফিরে যাওয়ার কোনো উপায় নেই। সিদ্ধান্ত পরিবর্তন করে গ্রামে ফিরে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। দিয়া এখনো মনে মনে ভালোবাসে স্বামীকে, তাই সে বলল, যতদিন খুশি তুমি এখানে থাকো। পাশের ঘরের ভাড়াটিয়া চলে যাচ্ছে, প্রয়োজনে ওই রুম ভাড়া করে দেবো তোমাকে। তবুও আস্তে আস্তে ধীরে ধীরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। স্বামীর দুশ্চিন্তা শুধু সেই বাসের লাশটা নিয়ে। ওটার ঝামেলাগুলো ঘুঁচে গেলেই হলো। এরপর আজ সন্ধ্যায় ফারাবির সঙ্গে সে ফোনে কথা বলবে। কালকে তাদের দেখা করতেই হবে। ফারাবিকেও খুনের মধ্যে জড়িয়ে পড়ার কথাটা সে জানাবে না। যা থাকে নিয়তিতে তাই হবে। ভাগ্য এই পর্যন্ত সুপ্রসন্ন স্বামীর প্রতি, বাকি সবও ভালোই ভালোই হলে হয়। ফোন বন্ধ পেয়ে নিশ্চয়ই দুশ্চিন্তায় আছে ফারাবি। সন্ধ্যের পর সে ফোন করলো ফারাবিকে। ফারাবির কণ্ঠ উত্তেজনায় কাঁপছে। কোথায় ছিলে তুমি শাম্মী? এইভাবে ফোন বন্ধ করে আমাকে সবসময় দুশ্চিন্তায় রাখছো কেন? আমি এসব এখন আর নিতে পারতেছি না। স্বামী তাকে শান্ত করার জন্য মিষ্টি কথা বলতে লাগলো বারবার। জানালো ঢাকা শহরে আসতে তার তেমন কোনো ঝামেলা হয়নি, একটি বন্ধুর বাড়িতে আছে সে। ফারাবি এবার উদ্গ্রীব হয়ে তার বর্তমান ঠিকানা, বান্ধবীর নাম সবই জানতে চাইল। সে এখনই আসবে কিনা তার সঙ্গে দেখা করতে। স্বামী কিছুই বলল না তাকে, জানালো ফোনে এত কিছু দেওয়া যাবে না। রাতে এখান থেকে কাল সকালে ফারাবিদের এলাকার কাছাকাছি বাস স্ট্যান্ডেও যাবে। কল দিলে ফারাবি যাতে তার সঙ্গে দেখা করতে আসে। ফোন কেটে দিল স্বামী। এখনো বাড়ি থেকে কেউ কল দিতে পারে ভেবে বন্ধ করে ফেললো আবার। দিয়া জানায় তার স্বামীকে সে জানাবে ছেলেটা সম্পর্কে খোঁজ নিতে।
স্বামী ধমক দেয় সে যে পালিয়ে এসেছে এই সম্পর্কে কোনো কথা যেন সে তার স্বামীকে না বলে। ও স্বামী এইসব কিছু জানলে এই মুহূর্তে স্বামী যে এই বাড়ি আত্মীয় আছে সেখান থেকে চলে যাবে। রাতে দিয়ার স্বামী এসে স্বামীকে দেখে অবাক হয়। দিয়া তাকে বলে গ্রামেরই বান্ধবী, গ্রাম থেকে শহরে পড়াশোনার জন্য এসেছে, একটা জায়গা খুঁজতে হবে তার জন্য। পরদিন সকাল 9টা, স্বামী দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। সে কল দিয়েছে ফারাবিকে। সে বলেছে দ্রুতই আসবে সে। তার মনে কোনো এলোমেলো শঙ্কা নেই। এই প্রথম ফারাবিকে সামনাসামনি দেখবে, সেটার জন্য কিছুটা উত্তেজনা শুধু কাজ করছে তার ভেতরে। প্রায় 2 বছরের ভার্চুয়াল সম্পর্কের একটা বাস্তবিক রূপ নিতে যাচ্ছে। তার সামনে হঠাৎই একটা পুলিশ ভ্যানকে থামতে দেখে চমকে উঠল সে। সে কিছু বোঝার আগেই 2জন মহিলা কনস্টেবল গাড়ি থেকে নেমে স্বামীকে ঘিরে ধরল। শীতল কণ্ঠে একজন আদেশ দিল, আসিফা ইসলাম স্বামী, আমাদের সাথে থানায় চলুন। ভয়ে শুকিয়ে গেল স্বামীর মুখ। স্বপ্ন দেখছে নাকি কিভাবে কি হলো কিছুই যেন তার মাথায় ঢুকছে না। শুধু এইটুকুর বুঝলো সব শেষ। সে যেখানে আসবে এই জায়গার নাম দিয়েও সে কিন্তু আসেনি। ফারাবি শুধু জানতো তার আসার কথা। তার মানে তাকে ধরিয়ে দিতে শেষ পর্যন্ত ফারাবি সাহায্য করলো পুলিশকে। বুঝতে পেরে বুকটা মুচড়ে উঠল তার। কোনো প্রতিবাদ করার সুযোগ নেই এখন স্বামীর কাছে। চুপচাপ পুলিশ ভ্যানে উঠে বসলো। মনে মনে প্রার্থনা করছে শুধু বাড়ি থেকে পালানোর অভিযোগে পুলিশ তাকে আটক করেছে এমনই যাতে হয়, খুনের সঙ্গে যাতে সে কোনোভাবে জড়িয়ে না পড়ে। স্বামীর প্রথম ধারণাটা সম্পূর্ণ ঠিক। ফারাবি সাহায্য নিয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাড়ি থেকে পালানোর অভিযোগে নয়, এটা খুনের অভিযোগে। স্বামী যে বাসটিতে করে তার উপজেলা থেকে চট্টগ্রাম শহরে রওনা দিয়েছিল, যে বাসটিতে তার পাশে একটা লোকের লাশ ছিল, সেই বাসটির গন্তব্য প্রধানত চট্টগ্রাম শহর পেরিয়ে আরও এক বাস স্টপ পর পর্যন্ত। পেছনে সেই বাসটি হঠাৎ ধাক্কা দেওয়ার 20 মিনিটের মতো থেমে থাকতে হয় বাসটিকে। সেই পাকেই স্বামী বাস থেকে নেমে কেটে পড়ে। 20 মিনিট পর আবার রওনা হলেও সবাই এতটাই উত্তেজিত হয়েছিল যে বাসের ধাক্কায় বাসে ওই লোকটার পাশে বোরখা পরা মেয়েটি যে নেই তাকেও খেয়াল করেনি। বাস একের পর এক বাস স্টপ পেরিয়ে যায়। নতুন যাত্রী ওঠে, আবার কেউ কেউ নেমেও যায়। মৃত লোকটার পাশে বসেও কেউ টের পায় না যে লোকটা মৃত। খুঁটিয়ে লোকটাকে দেখলে তবে তো মনে সন্দেহ জাগবে। সে সময় কই যাত্রীদের? শেষ বাস স্টপের কাছাকাছি আসতেই বাসে কন্ডাক্টরের নজর পড়ল লোকটার উপরে। ধীরে ধীরে সে লোকটার কাছে এগিয়ে এলো। আশেপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলো, এই লোকটার পাশে ও স্ত্রী আসিল না? হ্যাঁ, কই গেলেন উনি? হ্যাঁ, পুরনো যাত্রীর কেউই কিছু বলতে পারল না। এবার সে লোকটাকে কয়েকবার ডাকলো, সাড়া দিল না লোকটা। এরপর লোকটা শরীর ধরে ঝাঁকা দিতে গিয়ে কন্ডাক্টর অনুভব করলো অস্বাভাবিক ঠান্ডা। এবার কাঁধ ধরে জোরে ধাক্কা দিতেই লোকটা শরীর এলিয়ে পড়ল কন্ডাক্টরের দিকে। চাদর সরে গিয়ে গুলি খাওয়া গভীর ক্ষতটা বেরিয়ে পড়ল। ছিটকে পিছিয়ে এসে সে চিৎকার করে উঠল, লাশ লাশ, খুন খুন খুন! আতঙ্কে জ্ঞান হারানোর অবস্থা হলো তার। বাস থেমে গেল। যে কয়েকজন যাত্রী ছিল লাশটার দিকে এগিয়ে এলো। তারা সবাই হতভম্ব হয়ে গেছে। এমন কিছুর জন্য তো কোনো মানসিকভাবে কেউ তৈরি ছিল না। এরপর পুলিশ এলো। বাসে যে কয়েকজন যাত্রী ছিল সবার সঙ্গে কথা বলল। কোন বাস স্টপ থেকে যে লোকটা উঠেছে আর তার স্ত্রী যেই বাসে উঠেছিল কেউই ঠিক করে সেটা বলতে পারল না, এমনকি কন্ডাক্টরও নয়। সবাই জানালো মেয়েটি বলেছিল তার স্বামী চিকিৎসার জন্য শহরে যাচ্ছে। মেয়েটা বোরখা পরেছিল বলে কেউ চেহারার কোনো বর্ণনাও দিতে পারল না। পুলিশ অনুমান করলো খুনের সঙ্গে লোকটার স্ত্রী জড়িত, কিন্তু গাড়িতে খুন হলো কি করে লোকটা? প্রাথমিকভাবে যেটা বুঝতে পেরেছে পুলিশ সেটা হচ্ছে কি লোকটাকে গুলি করে মারা হয়েছে, কিন্তু বাসের মধ্যে গুলি করা হলো এতগুলো লোকের কেউ কি টের পাবে না, নাকি খুন করার পর লাশটাকে গাড়িতে তোলা হয়েছে? অফিসার যখন বুঝতে পারলো খুব জটিল একটা মামলা হতে চলেছে এটা, তখনই ভয়ে ভয়ে এক মহিলা এগিয়ে এলো পুলিশ অফিসারের কাছে। বলল সে জানে লোকটার পাশে বসা মেয়েটার আসল পরিচয়। আসলে ওরা স্বামী স্ত্রী নয়। পুলিশ অফিসার অবাক হলেন। মহিলাটি যা যা জানে সব বলতে লাগলো। সেই উপজেলায় পুলিশের বাসে তল্লাশি, বোরখা পরা মেয়েদের সার্চ করতে
তাকে দেওয়া দায়িত্ব, মেয়েটাকে খুঁজে পেয়েও কেন সে পুলিশের কাছে মিথ্যা বলেছিল, সবটা। নিজের বিয়ে আর অত্যাচারী বাপের গল্প সে এমনভাবে মেয়েটাকে বলেছিল যে সে বিশ্বাস করতে বাধ্য হয় এবং ওকে পালাতে সাহায্য করে। মহিলার সন্দেহ খুনটা ওই মেয়েটাই করেছে। তবে মেয়েটা যে বলেছিল পুলিশের কাছ থেকে বাঁচতে অজানা এই লোকটাকে স্বামী পরিচয় দিয়েছিল, সব কথাই সবিস্তারে জানালেন তিনি। সব শুনে মহিলাটির ওপর রেগে গেলেন অফিসার তার বোকামির জন্য। পুলিশের চাইতে সে বেশি বোঝে। আবার এই মুহূর্তে মহিলাটি যে চুপ না থেকে সমস্ত কিছু পুলিশকে জানালেন, এই তথ্যটা খুবই সাহায্য করবে তাদের তদন্তে। সেটা পুলিশ অফিসার জানাতেও ভুল করলেন না। তাই তার ফোন ঠিকানা রেখে মহিলাটির অনুরোধে তাকে ঝামেলায় না জড়িয়ে তাকে ছেড়ে দিলেন অফিসার। লাশ এর মধ্যে অ্যাম্বুলেন্সে করে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসে সবার সাক্ষী ফোন নাম্বার রেখে তাদেরকেও ছেড়ে দেওয়া হলো। এরপর মহিলাটির বলা উপজেলার সঙ্গে যোগাযোগ করলো অফিসার, যেখানে মেয়েটির খোঁজ করেছিল পুলিশ। সেই থানার অফিসারের কাছে সার্চ করা সেই মেয়েটির সম্পর্কে তথ্য জানতে চাইলেন অফিসার। এখানকার পরিস্থিতি সম্পর্কে সব বললেন। মেয়েটি এমন একটা খুনের সঙ্গে জড়িয়ে গেছে জানতে পেরে ওই থানার অফিসারও খানিকটা অবাক হলেন এবং জানালেন যথাসম্ভব সাহায্য করবেন। করলেনও সাহায্য, সমস্ত তথ্য দিয়ে। যে লোকটির সঙ্গে স্বামীর বিয়ে ঠিক হয়েছিল সেই উপজেলা থানার অফিসার তার বন্ধু। তাই খুব জোর জবরদস্ত করে মেয়েটির খোঁজ চালাচ্ছিলেন তারা। এর মধ্যে মেয়েটার বয়ফ্রেন্ডকে ট্র্যাক করা শুরু করে দিয়েছিলেন ঢাকায় ফোন করে। ছেলেটার ফোন নাম্বার টুকে লিখেছিল স্বামীর বাবা মা। ফোন চালু, পাওয়া গেছে। স্বামীর ছোট বোনের ছেলেটার ফেসবুক আইডির নামও মনে ছিল, ফারাবি আল মামুন। ছেলেটার ছবিও মনে আছে তার। সেই ছেলেটার ফেসবুক আইডি খুঁজে পেতে সাহায্য করে পুলিশকে। ফেসবুকে ছেলেটার এলাকার নাম, স্কুল কলেজের নাম সব তথ্যই পাবলিক করা ছিল, তাই খুঁজে পেতে কোনো কষ্ট হয়নি তার বাড়ির ঠিকানা। এর মধ্যে নিকটস্থ থানায় ছেলেটার উপর নজর রাখতে বলা হয়েছে। লোকটার লাশ উদ্ধার করা পুলিশ অফিসার এবং স্বামীর এলাকার নিকটস্থ থানার অফিসার দুজনেই এবার ছেলেটার এলাকার থানায় পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং নিশ্চিতভাবে জানান স্বামী ওর প্রেমিকের কাছেই যাবে। তারা যাতে স্বামীকে আটক করে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। থানার পুলিশ স্বামীর প্রেমিক ফারাবির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ফারাবির বাবা মাকে সমস্ত পরিস্থিতি ব্যাখ্যা করে। মেয়েটা যে একটা খুনের সাথে জড়িয়ে পড়েছে এবং ফারাবি এখন যদি ওকে ধরতে সাহায্য না করে তাহলে সেও যে ফেঁসে যাবে সেটা তারা বুঝিয়ে বলেন। ভয় পেয়ে যায় ফারাবি আর তার পরিবার। সাহায্য করতে রাজি হয় পুলিশের কাছে। ফারাবি কিছুতেই বুঝতে পারছিল না যে একটা খুনের সাথে কি করে জড়িয়ে পড়তে পারে স্বামী। পুলিশ তাকে আশ্বস্ত করেছিল সত্যতা বের করে স্বামী নির্দোষ হলে ওদের কাউকে ঝামেলায় ফেলা হবে না। এরপর স্বামী যখন ফারাবির সঙ্গে যোগাযোগ করে আর জানায় যে আজ বাস স্ট্যান্ডে সে আসবে, তখন ফারাবি পুলিশকে তথ্যটা দেয়। ফারাবির দেওয়া তথ্যে স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ এবং সোজা চট্টগ্রাম নিয়ে আসে। স্বামীকে থানায় নিয়ে গিয়ে সবকিছু জানতে চাওয়া হলো। স্বামী জানে এই পর্যন্ত যা ঘটেছে সব সত্যি। সে বলল সেই লোকটাকে চেনে না। পুলিশের কাছে যাতে বাড়ি থেকে পালানোর জন্য ধরা না পড়ে তাই সে মিথ্যে করে লোকটাকে স্বামী পরিচয় দিয়েছিল। কিন্তু যখন বুঝতে পারলো লোকটা মৃত এবং সে ঝামেলায় ফেঁসে যাচ্ছে, তখন বাস থেকে নেমে সে পালিয়ে যায়। তবুও পুলিশ কিছুতেই তার কথায় সন্তুষ্ট হলো না। ওরা আরও কিছু শুনতে চায় স্বামীর কাছে, যা আসলে সে জানে না। স্বামী বুঝতে পারে তার বাবা ছাড়া এই ঝামেলা থেকে আর কেউ তাকে বাঁচাতে পারবে না। সে পুলিশের কাছে নিজের মোবাইল ফোন চায়, যেটা এর মধ্যে পুলিশ নিয়ে নিয়েছে। পুলিশ জানায় তার বাবা এবং ওদের নিকটস্থ থানার পুলিশ অফিসার এর মধ্যেই রওনা দিয়েছেন। স্বামী শুধু প্রার্থনা করতে থাকে সব কিছু যাতে ঠিক হয়ে যায়, এইসব যাতে একটা দুঃস্বপ্নের অংশ হয়ে থাকে শুধুমাত্র। এর ঠিক 7 দিন পর পুলিশ অফিসার মইদুল হোসেন থানায় বসে আছেন, ভাবছেন বাস থেকে পাওয়া মৃত লোকটার খুনের বিষয় নিয়ে। কেসটার মীমাংসা প্রায় হয়েই গিয়েছে। তবে প্রথম থেকেই তার মনে হয়েছিল যে শাম্মী নামের মেয়েটা এই খুনের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। সে উড়ে এসে জুড়ে বসেছে, যেমনটা অবশ্য স্বামী দাবি করেছিল। কিন্তু ঘটনাটা যে এইভাবে এদিকে মন নেবে তা ভাবেননি পুলিশ অফিসার। স্বামী বাড়ি থেকে পালিয়েছিল 26শে জুলাই সকালবেলা। এদিকে খুন হওয়া লোকটার নাম হচ্ছে আব্দুল হক, 42 বছর বয়স, সৌদি প্রবাসী। প্রায় 4 বছর পর দেশে ফিরেছিলেন। আব্দুল হক 25শে জুলাই রাত 8টায় চট্টগ্রাম এয়ারপোর্টে নেমে স্ত্রীকে কল দিয়েছিল, কিন্তু সেই রাতে আর সে বাড়ি ফেরেনি। পরের দিনও না, মোবাইল ফোন বন্ধ,
তার পরিবার দুশ্চিন্তায় পড়ে থানায় জিডি করেছে। তাই পুলিশ অফিসার যখনই লাশের ছবি চট্টগ্রামের সব থানায় পাঠিয়ে দেন, তখনই লোকটার পরিচয় খুব সহজেই পাওয়া যায়। পরিবার জানায় লোকটার সঙ্গে নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার ছিল, কিন্তু লাশের তো কোনো লাগেজ বা এমন কিছু তো পাওয়া যায়নি। তাই বলা হয় এটা নিশ্চিত ডাকাতি এবং খুন। স্বামীর নামের মেয়েটার সাথে যে পরিচয় সেটা এখনো পর্যন্ত তাদের কাছে আছে, তাতে ডাকাত দলের সাথে তার সম্পর্ক থাকার কথা নয়। সে প্রেমিকের জন্য পাগল হয়ে বাড়ি ছেড়ে পালানো এক কিশোরী মাত্র। অফিসার তার সব ইনফরমারদের কাজে লাগিয়ে দেন এবং এটাকে ভাগ্যক্রমে বলা যায়, না হলে এই সব তথ্য এত দ্রুত তো কখনোই উনি পান না ইনফরমারদের কাছ থেকে। এক বাস ড্রাইভার নাকি চট্টগ্রাম শহরেরই এক বড় স্বর্ণের দোকানে একসাথে অনেকগুলো স্বর্ণালঙ্কার বিক্রি করেছেন। বাস ড্রাইভার লোকটা যে ডাকাতিতে কাঁচা সেটাও বোঝা গেল। স্বর্ণালঙ্কারের দোকানে সিসি ক্যামেরায় লোকটা এবং তার আরেক সঙ্গী, যার বয়স 25-26 বছর, সেই ছেলেটার মুখচ্ছবি স্পষ্টই বোঝা গেল। প্রথম দেখাতেই দুজনকে স্পষ্ট চিনতে পারলেন পুলিশ অফিসার। লোকটার লাশ যে এইভাবে বাসে পাওয়া যাবে এবং এরা যে সেই বাসেরই কন্ডাক্টর আর ড্রাইভার, মানে তারাই খুনটা করেছে আর পুরোটা পথ জুড়ে শুধু খালি নাটক দেখেছে, সেটাই ভাবছিলেন মইদুল হোসেন। ইনফরমারদের সাহায্যে তাদের ধরতে খুব একটা কষ্ট হয়নি অবশ্য পুলিশের। একটু ধোলাই দিতে খুনের কথা সবই সে গড়গড় করে তারা স্বীকার করেছে। তাদের দুজনের সম্পর্ক শালা দুলাভাই। আজকাল খুব খারাপ আর্থিক অবস্থা তাদের যাচ্ছিল। ভাড়া করা একটা গাড়ি চালায় তারা। মদ, জুয়া, নারীর নেশা কোনোটা নেই, সবই আছে। কন্ডাক্টরের নাম হচ্ছে মনু মিয়া। সে তার এক বন্ধুর কাছ থেকে একটা পিস্তল ধার করে আনে। শালা দুলাভাই মিলে অনেক দিন ধরে ডাকাতি করার পরিকল্পনা করছিল, কিন্তু সুযোগ আর হচ্ছিল না। কিন্তু সেদিন ভাগ্য তাদের সহায় ছিল। মনু খুব চতুর, সে আব্দুল হককে দেখেই আন্দাজ করে ফেলল এই লোকটা বিদেশি পার্টি। হালকা আলাপ করে নিশ্চিত হয়ে নিল আসলে সৌদি থেকে ফিরে সে সোজা দেশের বাড়িতে যাচ্ছে। একদম শেষ স্টপেজে নেমে সেখান থেকেও আধ ঘন্টার পথ লোকটার বাড়ি। শেষ বাস স্টপেজে যখন গাড়ি থামলো তখন রাত প্রায় 1:30। বাসের 6 জন অবশিষ্ট যাত্রী নেমে গেল, কিন্তু আব্দুল হককে ছাড়ল না মনু মিয়া। বলল তার এলাকার পাশেই তাদের গ্যারেজ, তাই এত রাতে আবার গাড়ি কি করে পাবে সে, তাকে তারাই পৌঁছে দেবে। সরল মনে রাজি হয়ে গেল আব্দুল। জানে গ্রামের পথ এখন বেশ উন্নতি করেছে, অনায়াসে সে গাড়ি নিয়ে যেতে পারবে। তাছাড়া মনু মিয়া কথার জালে এতক্ষণে মন জয় করে ফেলেছে তার। দেশি মানুষের সাথে এত বছর পর এমনভাবে মন খুলে কথা বলে স্বস্তি, সেটাও পেয়েছে আব্দুল। নানান বিষয়ে পুরোটা পথ কথা হয়েছে দুজনের। বাস নির্জন গলিতে ঢুকে গেল। বাসের ড্রাইভার ইকবাল, মনু মিয়া আর আব্দুল। কিছুটা পথ যাওয়ার পর আব্দুলকে হতভম্ব করে দিয়ে পিস্তল বার করলো মনু। প্রায় কেটে ফেলল আব্দুল। গালাগালি শুরু করলো মনু। বলল চুপচাপ গাড়ি থেকে নেমে যেতে, লাগেজ রেখে। আব্দুল সব হারানোর বেদনায় প্রায় অসাড় হয়ে পড়েছে। সে মনু মিয়ার পা জড়িয়ে ধরতে গেল সিট থেকে উঠে। মনু মিয়া পিস্তল দিয়ে পেটে আঘাত করলো তার। এবার আব্দুল রেগে গেল। সে কিছুতেই এত কষ্টের অর্জন তাদেরকে দেবে না। ঝাঁপিয়ে পড়ল মনু মিয়ার ওপর। গাড়ি থামিয়ে দিয়েছে ড্রাইভার ইকবাল। মনু মিয়া আর আব্দুল হকের ধস্তাধস্তিতে এর মধ্যে আচমকাই গুলি বেরিয়ে গেল মনুর পিস্তল থেকে। এটা তাদের পরিকল্পনার কোনো অংশ ছিল না। আব্দুল হক আর্তনাদ তুলে 2 সিটের মাঝখানে পড়ে গেল, গোঙাচ্ছে। প্রায় 15 মিনিট ছটফট করতে দেখল মনু মিয়া আর ইকবাল। এর মধ্যেই তার লাগেজ খুলে সব জিনিস লোড করা শেষ। কিছুটা হুঁশ তখনও ছিল আব্দুল হকের। করুণা ভরা দৃষ্টিতে তাকিয়েছিল ওদের দিকে। মনু মিয়াই লাগেজ থেকে পাওয়া একটা গেরুয়া চাদর আব্দুল হকের গলায় পেঁচিয়ে তার কষ্ট কমিয়ে দিল। 5 মিনিটের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা গেল আব্দুল হক। সারা রাত ধরে বাস চালিয়ে অনেক দূরে চলে আসে তারা। পরিকল্পনা করতে থাকে লাশটা কোথায় ফেলবে। তারপরে মাথায় আসে অভিনব বুদ্ধিটা। লোকটাকে উঠিয়ে যেখানে খুন করা হয়েছে তার পাশেই একটা সিটে বসিয়ে দিল তারা। লাগেজ থেকে পাওয়া চশমা আর গেরুয়া চাদর এমনভাবে পরিয়ে দিল যে মনে হবে বাসের যাত্রী। এক রাত হয়ে ঘুমোচ্ছে। 2 গ্যালন পানি ছিল, ওইটা দিয়ে সাবধানে সব রক্ত মুছে ফেললো গাড়ি থেকে। এদিকে দিনের আলো ফুটে উঠল। মনু এর মধ্যে লাগেজ ছড়িয়ে ফেলেছে ওদের আস্তানায়। সে ফিরে এলো পুরোপুরি প্রস্তুতি নিয়ে। রোজকার রুটিন মতো 11টার সময় প্রথম বাস স্টপে উপস্থিত হয় তারা বাস গাড়ি নিয়ে। ধারণা করে 2-3 ঘন্টার মধ্যেই
কেউ না কেউ বুঝে ফেলবে ওটা লাশ। তখন পুলিশকে ওরা বলবে ওরা চা খেতে দুজনে গেছিল, এসে দেখলো লোকটা গাড়িতে উঠে এইভাবে ঘুমিয়ে আছে, তারপর আর কিছু তারা সেটা জানে না। কিন্তু এর প্রয়োজন পড়লো না। ওরা দুজনেই অবাক হয়ে দেখলো বোরখা পরা একটা মেয়ে ওই লোকটাকে স্বামী পরিচয় দিতে। দুজনেই বুঝতে পারলো আপদ বিদায় হয়েছে আর নিজের ঘাড়ে তুলে নিয়েছে বিপদটা। কিন্তু অতি লোভ আর অসাবধানতার কারণে শেষ রক্ষা হলো না তাদের। এই সমস্ত জবানবন্দি দিয়েছে খুনি পিশাচ দুটো, বাকিটা এখন আইন দেখবে। স্বামী এই কয়দিন পুলিশ হেফাজতেই ছিল। গতকাল রাতে ধরা পড়েছে খুনি দুটো। আজ সকালে স্বামীকে ছেড়ে দিয়েছে পুলিশ। সে তার বাবা কাকার সাথে গ্রামের পথে রওনা দিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলল পুলিশ অফিসার মইদুল হোসেন। আজব একটা পেশায় আটকা পড়েছেন তিনি। কত রকম অমানুষ যে দেখতে হচ্ছে, কত করুণ বেদনার সাক্ষী হতে হচ্ছে। নিজে হাতেই জানোয়ারগুলোকে খুন করতে পারলে শান্তি পেতেন। স্বামী থানা থেকে ছাড়া পেয়েছে প্রায় 2 সপ্তাহ হলো। পরিবার যদি সাপোর্ট না দিত তাহলে এতদিন পাগল হয়ে যেত সে। বাবা মা সবাই বুঝতে পেরেছে কি ধরনের একটা মানসিক পরিস্থিতির ভেতর দিয়ে সে গিয়েছে স্বামী। তাই বাড়ি থেকে পালানোর প্রসঙ্গ নিয়ে কেউ আর তাকে ঘাটায়নি। উল্টে তার বাবা অস্বাভাবিক ভালো ব্যবহার করেছেন তার সাথে, বুঝিয়েছেন এসব কিছু না, তোমার বাকি জীবন সামনে পড়ে আছে, আস্তে আস্তে স্বাভাবিক হও, বুঝলে। কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে সে। জানে পুরো এলাকা এখন তার সম্পর্কে সবটুকুই জানে। নানান প্রশ্নের মুখোমুখি হতে হবে বাইরে বের হলেই, বিশেষ করে খুনের বিষয়টা। একটা সময় পাশের সেই লোকটার লাশের চেহারা মনে ভেসে উঠতে ভয়ে কেঁপে উঠত স্বামী। কিন্তু করুণ কাহিনী শোনার পর একরকম মায়া অনুভব করে লোকটার জন্য। ফারাবির সঙ্গে তার সম্পর্কে রীতি ঘটে গেছে এর মধ্যেই। ফারাবি কল করেছিল শেষবার কথা বলার জন্য। সে জানায় তার পরিবার পুলিশি ঘটনায় খুব আপসেট হয়ে গেছে। এখন কিছুতেই স্বামীকে আর মেনে নেবে না। স্বামীকে যদি সে চায় তাহলে তার পরিবার তাকে ত্যায্য করবে। তাই এটার ইতি টানতে চায় ফারাবি। সে এতটা স্বার্থপর হতে পারবে না। একটা মেয়ের জন্য পরিবার ছাড়া তার পক্ষে সম্ভব নয়। দুঃখের হাসি পায় স্বামী। সে যে ছেলের জন্য পরিবার ছেড়ে চলে যেতে পেরেছে, এত সব বিপদের মুখোমুখি হয়েছে, সেই ছেলে তার জন্য পরিবার ছাড়তে ভয় পায়। সে তো সত্যি ঘটনা সবটাই জানে, তাও সব ভালোবাসা মেকি মনে হয় তার কাছে। কোনো প্রতিবাদ করে না ফারাবিকে থেকে যেতে। সিম খুলে ফেলে দেয় স্বামী। ফেসবুকে ব্লক লিস্টে অ্যাড করে ওকে। ঘরের বিছানায় এসে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সে এখন। এইসব নানান 7-5 কথা ভাবছে। এমন সময় তার মা ঘরে ঢুকলেন। স্বামীর দিকে মোবাইল এগিয়ে দিয়ে বললেন, নে কথা বল। স্বামী অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইল, ফোনে কে? তার মা জবাব না দিয়ে তার হাতে ফোন গুজে দিয়ে চলে গেলেন। স্বামী কানে মোবাইল তুলল। একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, শুদ্ধ ভাষার আওয়াজ। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। কল করে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি। আসলে কলটাই করেছি ক্ষমা চাওয়ার জন্য। আমার জন্যই এত ঝামেলা গেল আপনার উপর দিয়ে। স্বামী কিছুই বুঝতে পারছে না। কণ্ঠটা সম্পূর্ণ অপরিচিত। লোকটা আসলে আমি জানতাম না যে অন্য কারোর সঙ্গে এমন সিরিয়াস সম্পর্ক আছে আপনার। জানলে কিছুতেই আমাকে বিয়ে করার জন্য এমন চাপের মুখোমুখি হতে দিতাম না আপনাকে। স্বামী এবার বুঝতে পারলো এই লোকটার সঙ্গেই বাবা তার বিয়ে ঠিক করেছিল। সে এখন কি চায়, স্বামী কি বলবে তাকে, কিছুই বুঝতে পারছে না। কিন্তু আমার সম্পর্কে আপনার ধারণা সম্পূর্ণ ভুল মিস সম্মি। আমি বুড়ো, খোঁড়া এবং মাতাল নই, যা আপনি লোকজনদের বলে বেড়াচ্ছেন। এবার কিন্তু ঠিক করে হেসে উঠল স্বামী। নীরবতা ভাঙল। আমি এটা বলার জন্য দুঃখিত এবং আপনার প্রতিও কৃতজ্ঞ। বাবা বলেছিলেন পুলিশি ঝামেলা টামেলা যাতে কম হয়, আপনি এর জন্য সব রকম চেষ্টা করেছেন। আরে ওসব বাদ দিন, আমি ক্ষমা চাইতেই আপনাকে কল করেছি। আচ্ছা, আমাদের উপজেলা অফিসে আমরা নতুন একটা বাগান করছি। অনেক ফুলের গাছ আনা হয়েছে। আপনি চাইলে সে ঘুরে দেখে যেতে পারেন একদিন।
আশা করি মনটাও ভালো লাগবে আপনার। স্বামী কথাটার মানে বুঝেও বুঝল না যেন লোকটা এখনো তাকে বিয়ে করার প্রস্তাব ফিরিয়ে নেয়নি। আবার ওপাশ থেকে লোকটা বলল, না আসতে ইচ্ছা করলে আসবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, আসলে আমি খুশি হব। আচ্ছা, ভালো থাকবেন, রাখছি। কল কেটে দেওয়ার পরও কিছুক্ষণ কানে ফোনটা ধরে রাখল সে। মার্জিত ভদ্র একজন মানুষের কণ্ঠ এটা। সে নিশ্চিত। জানলা দিয়ে আবার বাইরে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেল সামনে। ভাবছে জীবনে এখন অনেকটা পথ তার সামনে রয়েছে। গন্তব্যের রীতি অবশ্য এখানেই নেই। যাবে নাকি উপজেলা অফিসের নতুন বাগান দেখতে? ফুল যে তার খুব পছন্দ। কি বলেন আপনারা? উত্তরের অপেক্ষায় রইলাম। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।